এরা যে বেয়াদ্দব, সমস্ত কথাগুলো এদের সাথে মিলে, বেয়াদ্দব, বেত্তমিজ, বেতাসির, বেঈমান সব মিলে এদের সাথে। এরা কোনো সময় গিয়ে দেখবেন ফখরুল ইসলাম আলমগীরের কোলে বৈশা রয়েছে। ওনাকে দেখছেন যমুনার বাইরে কোথাও যাইতে, পাবলিকের সাথে মিশতে? হি ইজ নট বদার্ড অ্যাবাউট আওয়ার কান্ট্রিম্যান। ইউনূস সাহেব তো এখানে আসছে একটা আন্তর্জাতিক চক্রান্তের গুটি হিসাবে। বিজিএমের প্রেসিডেন্টের কথা উনি শুনবেন না, বিজিএমের প্রতিনিধির কথা শুনবেন না, উনি শুনবেন স্টারলিংকের কথা। যেটা জামাতের একটা খেলা ওই ছেলেদের সাথে। এরা রাস্তায় মিছিল করে মারপিট কিছুটা খাইলো, পুলিশও কিছুটা মারলো, মারেটায় দেখাইলো যে এরা এটার মধ্যে নাই। একদিকে আপনি বিএনপি নেতাদের বিদেশ গমন ঠেকাচ্ছেন, আর একদিকে স্বেচ্ছাসেবক দলের যে এই যে অমানবিক কাজ সেটা অ্যাড্রেস করতেছেন না। এটা কোন ধরনের সরকার রে ভাই? বিএনপি এত এইরকম নতজানু হওয়া ঠিক হয় না। ইলেকশন ম্যানিপুলেট না করলে তো আপনি হাওড় যেতে পারবেন না। এই দেশের মানুষ বেকার হয়ে যাচ্ছে, কলকারখানা বন্ধ হয়েছে, অর্থনীতি বিপদাপন্ন হয়ে যাচ্ছে। দর্শক স্বাগত কালের কণ্ঠের নিয়মিত অনুষ্ঠান কালের সংলাপে। আজ আমাদের সাথে আলোচনা অংশ নিতে স্টুডিওতে উপস্থিত আছেন বীর মুক্তিযোদ্ধা সিনিয়র অ্যাডভোকেট ফজলুর রহমান, এবং আমাদের সঙ্গে আলোচনায় অংশ নিতে আরও উপস্থিত আছেন সাংবাদিক ও কলামিস্ট মাহবুব কামাল। আপনাদের দুজনকে স্বাগত কালের কণ্ঠের স্টুডিওতে। দর্শক, আজকে আমাদের আলোচনার বিষয় নির্ধারিত হয়েছে গণভোটের এপিটোপিট। আর শুরুতে ফজলুর রহমান ভাই, আপনার কাছে একটু আসতে চাই। জুলাই সনদ বাস্তবায়ন ঐক্যমত্য কমিশনের দেয়া সুপারিশে সন্তুষ্ট নয় বিএনপি। দলটি বলছে তাদের সাথে প্রতারণা করেছে ঐক্যমত্য কমিশন। জানতে চাই, প্রতারক আসলে কে? সরকার নাকি ঐক্যমত্য কমিশন, নাকি তৃতীয় কোনো রাজনৈতিক ব্যক্তি বা রাজনৈতিক দল? আমি আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আপনি আমাকে, আপনার প্রতিষ্ঠান আবার আমাকে ডেকেছে। এই কালের কণ্ঠে একটা কথা বলতে গিয়ে আমি দল থেকে সাসপেন্ড হয়েছিলাম। কাজেই এইটা আমার মনে পড়ে, এখানে আসলে পড়িনি। আপনারা আমাকে যে কথাটি জিজ্ঞেস করেছিলাম, খুব সুস্পষ্টভাবে কথাটা বলেছিলাম। আজও যদি আমার সেই কথাটি প্রতিফলিত এবং প্রতিষ্ঠিত হয়ে না থাকে তাহলে আমার দুর্ভাগ্য। কারণ সমস্ত ব্যাপারটাই হলো বাংলাদেশে চক্রান্তের উপরে চলছে। শেখ হাসিনার সরকার বা শেখ হাসিনারা 15 বছরে দেশে গণতন্ত্রকে হত্যা করেছে, অর্থনীতিকে ধ্বংস করেছে, নির্বাচনগুলোকে এটা প্রহসনে পরিণত করেছে। এই ব্যাপারে তাদের উপরে কোনো ধরনের মানে কি বলবো, দয়া দাক্ষিণ্য করা তো দূরের কথা। এই জন্য যারা তা করেছে বিগত সরকার, তাদের কঠিন শাস্তি হওয়া উচিত সঠিকভাবে বিচারের মাধ্যমে। কিন্তু 5ই আগস্ট কেন্দ্রিক যে ঘটনাগুলো ঘটেছে সেইটা আমি বলেছিলাম, দুইটা ঘটনা ঘটেছে। একটা হলো বিএনপির নেতৃত্বে 15 বছরের আন্দোলন, যেটা ফিল্ডকে টোটাল রেডি করেছিল, সেই আন্দোলনের গতির উপরে দাঁড়ায়া একদল ছেলে পেলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে আসলো। তারপরে তাদের নেতৃত্বে বিএনপি সহ সবাই গেল যে এটাকে একটা নন পার্টি কালার দিয়ে এই আন্দোলনটা করতে হবে, এবং ঘটনা প্রবাহে সেই আন্দোলনটা গতি পেল সমস্ত মানুষের সমর্থনে, এবং সেই আন্দোলনটা জয়লাভ করব। দ্যাট ওয়াজ এ ডেমোক্রেটিক মুভমেন্ট, গণতান্ত্রিক গণ আন্দোলন, 69-এর মতো গণ আন্দোলন। এটা কিছুতেই বিপ্লব নয়, কারণ গণ আন্দোলনের একটা মাত্র কর্মসূচি ছিল, শেখ হাসিনা ইলেকশন দিত না। 15 বছর 3টা ইলেকশনে মানুষকে বঞ্চিত করেছে, গণতান্ত্রিক অধিকারকে হত্যা করেছে। তার বিরুদ্ধে স্লোগান উঠেছিল গণতন্ত্র চাই, শেখ হাসিনার পতন চাই, এক দফায় এক দাবি, শেখ হাসিনা কবে যাবি। এবং তারই মধ্য দিয়ে শেখ হাসিনার পতন হলো, এবং মানুষের আকাঙ্ক্ষা ছিল একটা সঠিক নির্বাচনের মাধ্যমে, শুধু একটা নির্বাচন, ফেয়ার ইলেকশনের মাধ্যমে যারা জনপ্রতিনিধি হয়ে দেশে মেজরিটি হয়ে আসবে, তারা অন্য মাইনরিটি পার্লামেন্ট মেম্বারদের সঙ্গে বসে একটা সংবিধানের দোষ ত্রুটি বলেন বা জুলাইয়ের যে অভ্যুত্থানের যে আকুতি বলেন, সবগুলো তারা বসে তারা এটা পরিপূর্ণভাবে একটা পার্লামেন্টে আলোচনা করে তারা এটা প্রতিফলিত করবে, প্রতিষ্ঠিত করবে। কিন্তু আমার
আমি যে কথাটা বলেছি এটা থেকে আমি কোনোদিন সরতে পারবো না যে এই আন্দোলনটার পিছনে একটা কালো শক্তি ছিল, সেই শক্তিটার নাম জামাত, যেটা ছেলেরা বলেছে তারাই ছিল এখানে ভ্যানগার্ড, জামাত শিবির। এবং জামাত শিবিরের পূর্ব সন্তান যারা, তাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন সেক্টরে ক্যামোফ্লেজের মাধ্যমে কাজে লাগাইয়া জামাত এই আন্দোলনটাকে এমন একটা পর্যায়ে নিয়ে গেছিল যে আন্দোলনের প্রধান কথা ছিল, তারা বলতে শুরু করলো আন্দোলন সাকসেসফুল হওয়ার পর থেকে একটা ইলেকশন করার জন্যই কি আমরা এই আন্দোলন করছি, আমরা সংস্কার করব, আমরা এই করব ওই করব। এবং তারই পরিণতিতে আমি বলেছিলাম যে এদের মনের আসল কথাটা হলো, এরা যখন বলতে শুরু করলো 47 এবং 24 হলো আসল মুক্তিযুদ্ধ, 71 হলো ভাইয়ে ভাইয়ে গণ্ডগোল এবং বিদেশি একটা রাষ্ট্র সেই রাষ্ট্রটি চক্রান্ত করে 71 সৃষ্টি করেছিল। আমি সেদিনে বলছিলাম, এই রাজাকারের বাচ্চারা, এই আলবদরের বাচ্চারা, এখনো কিন্তু মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধা বাইচা আছে। ইমাম সাহেব রেপ করে জেল খাটতেছে, সেই কারণে মসজিদ নষ্ট হয়ে গেছে বা ইসলাম নষ্ট হয়ে গেছে, এইটা যেমন সত্য নয়। শেখ হাসিনারা মুক্তিযুদ্ধের কথা কয়ে দেশ শাসন করে ভুল করে পালায় গেছে বলিয়া মুক্তিযুদ্ধ ধ্বংস হয়ে গেছে, সেইটাও সত্য নয়। কাজে আমি বলেছিলাম মুক্তিযুদ্ধ থাকবে, তার উপরে দাঁড়ায় দেশ করেন, কারণ মুক্তিযুদ্ধে দেশের হাজার বছরের বাঙালির শ্রেষ্ঠ অর্জন। লক্ষ লক্ষ লোক জীবন দিয়েছে, 30 লক্ষ লোক মা বোনেরা লাখে লাখে ইজ্জত হারিয়েছে, হাজার হাজার মুক্তিযোদ্ধা বাংকারে থেকে থেকে দিনের পর দিন মাসের পর মাস যুদ্ধ করেছে। আর ওইসব যারা এখন বড়, এইগুলোর নাম আমি বলতে চাই না, এদের ঘৃণা করি, থুতু দেয় এদেরকে। একদিন আসবে যখন এরা আবার হাত জোর করে মানুষের সামনে ক্ষমা চাইতে হবে। তারা এখন বলে না না, ভোট নাও হইতে পারে জাতীয় সংসদের ভোট, তবে ওর ভোট হইতেই হবে। কি ভোট? গণভোট। গণভোটটা হইতেই হবে, মানে জুলাই সনদের ভোট হইতে হবে। ওই জামাতরা বলে একটা কথা খুব সুস্পষ্টভাবে বলে দেই, আমি জানি না আমার দল কি করবে, আমার দলের প্রতি অনুরোধ, আর ব্লাফ খাওয়া যাবে না। এমনি অনেক ভুল পথে হাঁটা হয়ে গেছে, আমার দলের প্রতি নেতৃত্বের প্রতি অনুরোধ, ভুল পথে হাঁটা ঠিক হবে না, কারণ ভুলে ভুলে কিন্তু সব কিছু শেষ হয়ে যায়। আমি মনে করি এখন থেকে বলা উচিত গণভোট হবে। তারা যখন বলবে গণভোট জুলাই সনদের উপরে হবে, প্রথম গণভোটটা হবে 71 সনে যারা রাজাকার আলবদর আল শামস ছিল, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যারা দাঁড়িয়ে আমার দেশের বুদ্ধিজীবী হত্যা করেছিল, আমার মা বোনদেরকে ধর্ষণ করেছিল, সাহায্য করেছিল ধর্ষণ করতে, সেই হানাদার পাকিস্তান বাহিনীর টিক্কা খানের যে প্রধান সন্তানা গোলাম আজমের সন্তানেরা জামাত এই দেশে রাজনীতি করতে পারবে কিনা, 71 আলবদর রাজাকারের সন্তানেরা, এইটার একটা গণভোট আমি দাবি করতেছি। বাংলাদেশে প্রথম গণভোট হবে এইটা, এই গণভোটটা প্রথম হোক। আলবদর রাজাকার আল শামস এবং তাদের সন্তানেরা দেশে রাজনীতি করতে পারবে কিনা। জি, আমি আসবো আপনার কাছে গণভোট বিষয় নিয়ে। মাহবুব কামাল ভাই, আপনার কাছে একটু আসতে চাই। জুলাই সনদ এই বিষয় নিয়ে বিএনপি যে প্রতারিত হয়েছে, দীর্ঘ 9 মাস তো তারা আলোচনা করেছে ঐকমত্য কমিশনের সাথে, শেষ পর্যন্ত আসলে তাহলে প্রতারিত হলো কেন? না, প্রথমে ফজলু ভাইকে বলি, আপনার আন্দোলনের তো একটা আংশিক বিজয় হয়েছে, আপনি এটা জানেন কি? সেটা হচ্ছে এই আপনার এখন বঙ্গবন্ধুর ছবি তো নামায় ফেলছিল, এখন কিন্তু প্রদর্শন করা যাবে, সংরক্ষণ করা যাবে। এইটা কিন্তু এই সিদ্ধান্তের উপর বিএনপি কিন্তু ক্ষোভ জানিয়েছে। হ্যাঁ, বিএনপি তো মানে আওয়ামী লীগকে ঠেকাইতে গিয়ে নিজের সর্বনাশ করে ফেলছে আর কি। যাই হোক, বিএনপি ক্ষোভ প্রকাশ করুক, এইটা জুলাই সনদে এখন ইনক্লুডেড হয়েছে। আরেকটা হয়েছে, আপনি বোধহয় জানেন না, সেটা হচ্ছে 7ম তফসিল কিন্তু বহাল রাখা হয়েছে। 7ম তফসিলের আপনার 6ষ্ঠ এবং 13 যে স্তবক, এটা বহাল রাখা হয়েছে। সেখানে বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষক, ঠিক আছে? ফলে এইটা একটা আপনার আংশিক বিজয় হয়েছে। মানে প্রিন্টেড যে মানে শেষে যে তারা জুলাই সনদ, যেটা আংশিক বিজয় না, ইতিহাসের আংশিক বিজয়। আচ্ছা, ঠিক আছে, আমার আংশিক। আচ্ছা, দেখেন এখন যেটা হলো না, প্রথম কথাটা হচ্ছে জুলাই সনদ নিয়ে বলতে গেলে আমি প্রথম যেটা বলবো সেটা হচ্ছে আমরা ডায়াগনোসিসটা প্রথমে ভুল করে ফেলছি। ডায়াগনোসিসটা ভুল হওয়ার কারণে ট্রিটমেন্টটা ভুল হয়ে গেছে। এই কথাগুলো আমি একটা টেলিভিশনে বলছি। সেটা হলো
মানে ডায়াগনোসিসটা কী হয়েছে জানেন, একটু হোমিওপ্যাথি ডায়াগনোসিস হয়েছে এবং ট্রিটমেন্ট, যে হঠাৎ বাড়ে হঠাৎ কমে, বেলাডোনা এই যে একটা সেট আইডিয়া, এরকম ট্রিটমেন্ট হয়েছে। দেখেন ডায়াগনোসিসটা এরকম হয়েছে যে সংবিধানই সব, সংবিধানটাকে ঠিকঠাক মতো করলে, এইটাকে পাল্টাইলে বা এটার সাথে কিছু যোগ করলে করলে দেশ ঠিক হয়ে যাবে। এটা ইজ এ ভেরি রং আইডিয়া। দেখেন কতগুলি দেশ আছে সংবিধান অসংখ্যবার পরিবর্তন করা হয়েছে, সংশোধন না, একেবারে খোল নলচে পাল্টানো হয়েছে। যেমন ধরেন আপনার ডোমিনিয়ান রিপাবলিক 32 বার পরিবর্তন করা হয়েছে, হাইতি, ভেনেজুয়েলা বহুবার পরিবর্তন করা। এইসব দেশ কি ভালো হয়েছে? বরং যেসব দেশে নামে মাত্র সংবিধান আছে, যেমন ব্রিটেন, নিউজিল্যান্ড, কানাডা, সেগুলি তো ভালো চলতেছে। তাহলে সংবিধান তো মানে আপনার দেশকে ভালো করে দিবে এমন কোনো কথা নাই। দেখেন আমি একটা কথা টেলিভিশনে বলছি, যে রোগ একটা দুইটা ওষুধে সারে না, সেই রোগ 2 মুঠ ভর্তি ওষুধ খাইলেও সারবে না। সারলে একটা দুইটা রোগই সারবে, আর যদি 2 মুঠ ওষুধ খাইতে হয় তাহলে বুঝতে হবে এটা খুব জটিল রোগ, এটা সারবে না। ফলে আমরা এই যে 84টা প্রস্তাব করলাম, হ্যাঁ, সেখান থেকে 48টা নিলাম, যে এত ওষুধ খাইতে হচ্ছে, বুঝতে হবে যে এই রোগ সারবে না। ঠিক আছে, এখন কি দাঁড়াইলো? কারণ দাঁড়াইলো হচ্ছে যে দেখেন পাকিস্তান কেন ভাঙছে? পাকিস্তান ভাঙছে 1962 সালে যে সংবিধান, মানে শেষ সংবিধান, একটা তো 56 সালে হয়েছিল আর একটা 62 সালে। এই 62 সালের সংবিধান পূর্ব পাকিস্তানের মানুষের আশা আকাঙ্ক্ষা ধারণ করতে পারে নাই। ঠিক আছে, একটা বৈষম্যপূর্ণ একটা সংবিধান ছিল, যে কারণে আমরা আন্দোলনের একটা যৌক্তিকতা তৈরি হয়েছিল এবং যে কারণে আমরা এই স্বাধীনতা অর্জন করছি। তো পাকিস্তানের সংবিধানই পাকিস্তানকে ভেঙেছে। এখন জুলাই সনদ, এইটা আমাদের যে জাতীয় ঐক্য থাকার কথা ছিল, সেই জাতীয় ঐক্যকে ভেঙে দিয়েছে এবং দেবে। ঠিক আছে, এবং এইটা অলরেডি দেখেন এইখানে জুলাই সনদের যারা সই করছে তারা কত পার্সেন্ট লোককে রিপ্রেজেন্ট করে, আপনি বলেন কত পার্সেন্ট লোককে রিপ্রেজেন্ট করে? তারপরে হচ্ছে আরেকটা কথা, অনেকের তো এখনো নিবন্ধনও পায়। হ্যাঁ, এবং তার চেয়ে বড় কথা হচ্ছে যেটা স্বাক্ষর করা হয়েছে সেটা আবার চেঞ্জ হয়ে গেছে, নোট অফ ডিসেন্টগুলি চেঞ্জ হয়ে গেছে, এখন এগুলি নাই এখন আর। এখন প্রশ্ন দেখেন, এখন প্রশ্নটা কি দেখেন, বলা হচ্ছে যে যদি হ্যাঁ ভোট জয়যুক্ত হয়, মানে জুলাই সনদ যদি অ্যাকসেপ্টেড হয়, তাইলে নোট অফ ডিসেন্টগুলি আর থাকবে না। এই তো, তাইলে কি হবে? ধরেন ফর এক্সাম্পল বিএনপি ক্ষমতায় আসলো, ধরেন কথার কথা, এটা সম্ভাবনা বেশি, তো ক্ষমতাতে নোট অফ ডিসেন্ট বাদ হয়ে যাবে, তাহলে বিএনপিকে কোন পদ্ধতিতে শাসন করতে হবে? তাইলে জামাত, এনসিপি যে সমস্ত সেগুলি তাদের নোট অফ ডিসেন্ট তো আর থাকতেছে না, তাইলে তাদের মতো তো আর দেশ চলতেছে না। আচ্ছা, আবার যদি না ভোট জয়যুক্ত হয় তাইলে কি হবে? নোট অফ ডিসেন্টগুলো বলবৎ থাকবে, তখন হবে কি বিএনপি তাদের ইচ্ছা মতো দেশ চালাবে। আইদার ওয়ে কিন্তু আপনি বিপদে আছেন। ঠিক আছে, তো ফলে এই যে জিনিসগুলো হচ্ছে, মানে এগুলোর কি মানে হয় আর কি, হ্যাঁ, এত জটিল করে তোলা। মানে একটা আমি প্রস্তাব করছিলাম, মানে এগুলো আমাদের কথা তো কেউ শুনে না, যে 3-4টা যদি আমি সংশোধনী আনি আমাদের কনস্টিটিউশনে তাইলে কিন্তু এনাফ। 3-4টা আমি বলছিলাম। একটা হচ্ছে, আপনি ধৈর্য ধরে শুনেন, একটা হচ্ছে যে প্রধানমন্ত্রীর ক্ষমতা কমিয়ে দেয়া, এটা মাস্ট, কারণ আমাদের প্রধানমন্ত্রীর যে ক্ষমতা, এটা অসীম ক্ষমতা, হ্যাঁ, এইটা আপনার ফ্রান্সের নেপোলিয়নের চাইতে বড় ক্ষমতা। সেটা হচ্ছে যে উনি যদি কারো দিকে আশীর্বাদের দৃষ্টি দেন, সে ফুলে ফেপে উঠবে, যদি অভিশাপের দৃষ্টিতে তার জীবন ছাইভস্ম হয়ে যাবে, এরকম ক্ষমতা প্রধানমন্ত্রীর। আমরা বলতে চাই যে প্রধানমন্ত্রীর ক্ষমতা কমিয়ে আনা হোক। এইটা কিভাবে হবে, এটা প্রেসিডেন্টের সাথে কিভাবে ভারসাম্য হবে, সেটা। আর একটা সবচেয়ে বড় আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে বিরোধী দলের মর্যাদাকে মানে সমুন্নত রাখতে হবে। শুধু মর্যাদা না, বিরোধী দলের অধিকারও। বিরোধী দল যদি সমান মর্যাদা পায়, সমান অধিকার পায়, বিরোধী দল যদি সমানভাবে ব্যবসা বাণিজ্য করতে পারে, অধিভাগ করতে পারে, তাইলে কিন্তু 50% সমস্যা আর থাকে না।
কেন গ্যাঞ্জামটা লাগে, বিরোধী দলকে কোণঠাসা করা হয়, কোণঠাসা করা হইলে তারা উইনার টেক্স অল, বিজয়ীরা সব কিছু নিয়ে নেয়, বিরোধী দল কোণঠাসা হয়ে যায়, তখন তারা আন্দোলন করে করে। তারা যদি ইকুয়াল রাইট ইকুয়াল ডিগনিটি এনজয় করতে পারতো তাইলে কিন্তু সমাজে এত বিশৃঙ্খলা হইতো না। 2, 3 নম্বর হল 70 ক্লজের একটা সমস্যা আছে, ওইটাকে রিভাইজ করেন। হ্যাঁ, 4 নম্বর হচ্ছে আপনার এই কি বলে যে কনস্টিটিউশনাল বডি যেগুলি আছে সেগুলিকে আপনি এমনভাবে রিফর্ম করেন যাতে তারা ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে পারে, তাদের উপরে কোনো খবরদারি চলে না। যেমন যেমন নির্বাচন কমিশন, হিউম্যান রাইট কমিশন, অ্যান্টি করাপশন কমিশন, তারপরে এই পাবলিক সার্ভিস কমিশন, এগুলি যদি প্রপারলি ফাংশন করে এবং ইন্ডিপেন্ডেন্ট ফাংশন করতে পারে তাহলে কিন্তু সরকারও লাগে না। এই জিনিসগুলো তো এই কনস্টিটিউশনাল বডিগুলি তো সম্পূর্ণ সমস্যাগুলিকে কাভার করতেছে, তাই না? ইলেকশন কমিশন কাভার করতেছে নির্বাচন, হিউম্যান রাইট মানবাধিকার করতেছে, অ্যান্টি করাপশন দুর্নীতি কাভার করতেছে, বিএসসি আপনার চাকরি বাকরি কাভার করতেছে। তো এগুলি যদি ফাংশন করতে পারে ঠিক মতো তাইলে আপনার সরকারও তো লাগে না, তাই না? এগুলি করলে কিন্তু আমরা কি করলাম, বিশাল ক্যানভাস নিলাম, নিয়ে 84টা এটা এমুক তমুক এই সেই ইত্যাদি, এগুলি কেন করা হলো এগুলো আমরা বুঝি, কেন বিশাল ক্যানভাস কেন নেওয়া হয়েছে এটা বুঝি। এইটা ক্ষমতাকে প্রলং করার জন্য। যত বেশি বড় ক্যানভাস হবে তত বেশি সময় যাবে, তত বেশি আপনার ক্ষমতায় থাকা যাবে। ধন্যবাদ মাহবুব ভাই আপনাকে। ফজলুল ভাই আপনার কাছে একটু আসতে চাই যে বিএনপি অভিযোগ করছে তাদের দেয়ার নোট অফ ডিসেন্ট নেই। বিএনপি জামায়াতে ইসলামের একজন নেতা তিনি অভিযোগ করে বলেছেন যে বিএনপির পক্ষে গেলে সব কিছু ঠিক আছে আর বিপক্ষে গেলেই বিএনপি ঝামেলা করছে। আপনি এই অভিযোগের প্রেক্ষিতে, তার এই অভিযোগের প্রেক্ষিতে আপনি কি বলবেন? এই প্রেক্ষিতে আমার বলা হলো আমরা সবাই সমান পাপী, আপন পাপের বাটখারা দিয়া অপরের পাপ মাপি। এটা কবিতার একটা লাইন, বিখ্যাত কবি যিনি বলছেন জানেন। আমি তো 1 নম্বর হইল আমি কমিটিটাই মানি না, করি কিন্তু আমি বিএনপির সিদ্ধান্তে কিন্তু নেতৃত্ব দস্তখত করছে এই কমিটির সিদ্ধান্তকে। আমি এই কমিটিটা প্রথম দিন থেকে মানি নাই। এই দেশে কি ইউনূস সাহেব আন্দোলন করছে? কোন কমিটি? ঐক্যমত্য কমিশন? ঐক্যমত্য কমিশন, ইউনূস সাহেব থেকে ধরে যারা আছে কাউকে আমি মানি না। এদের কাউকে 5ই আগস্টের কেন্দ্রিক যে আন্দোলনটা হয়েছে বা 5ই আগস্ট যে আজকে বিপ্লব হয়েছে বলা হচ্ছে, এদের একজন লোক কি আন্দোলনে ছিল? একজন আমাকে বলতে পারবে যে এই যে জনাব ইউনূস সাহেব, আচ্ছা উনি না হয় একজন, আলী রিয়াজ সাহেব, এই যে কি নাম খলিল সাহেব, যত সাহেব বলেন, একটা লোক কি আন্দোলনে ছিল? ছিল না। এদেরকে, এবং এরা কি একজন মানুষ, এই দেশের মানুষ, তাদের নাগরিক আমরা দেখেছি, অবশ্যই তারা দ্বৈত নাগরিক, এবং তাদের নাগরিকত্বের মূল আনুগত্যটা হলো যে এখানে কাজ করে সেখানে। আলী রিয়াজ সাহেব কাজ করে কোথায়? বাংলাদেশে করে না। তা আলী রিয়াজ সাহেব হইলে এখানে মূল ব্যাপার, কিন্তু এখানে উঠে আসতেছে ওই যে আমি বলি আইলোরে বাই কলির কাল, ছাগলে ছাটে বাঘের গাল। আলী রিয়াজের মতো কত হাজার হাজার ছেলে আমার পড়ে রয়েছে যারা আলী রিয়াজের মতো মানুষকে 2 পয়সা দিয়ে পুষে না। এইরকম ইউনিভার্সিটির প্রফেসর যারা আমেরিকাতে আছে, 50টা স্টেটে, বাঙালির সন্তান, এর মধ্যে আমারও মিনিমাম 100 কর্মী আছে, আমার ফজলুর রহমানের। কথাগুলো বলেন, এমন শ্রেষ্ঠ ইউনিভার্সিটির মধ্যে যে ইউনিভার্সিটিগুলো আছে এর মধ্যে একটা হলো হার্ভার্ড। পরশুদিন হার্ভার্ডের একজন প্রফেসর আমার সঙ্গে আলাপ করতেছিল, ফজলু ভাই আমি তো আপনার কর্মী, আপনাকে বলি বাংলাদেশের এমন কি দারিদ্রতা হইল জ্ঞানের, গুণের, সংবিধানের চিন্তার, যে আলী রিয়াজের মতো একজন মানুষকে যে কোনোদিন বাংলাদেশকে যে ওন করে নাই, কোনোদিন না, সেই লোকটাকে এখন দেখা যেতেছে এটা তো আলী রিয়াজের সংবিধান লেখা উচিত, এটা ইউনূস সাহেবের সংবিধানও না। যে আলী রিয়াজ প্রথম দিন বলছিল আমি কিন্তু সংবিধানটাকে ছুঁড়ে ফেলায় দিব, এই কমিশনের ভাইস প্রেসিডেন্ট হওয়ার আগে উনি বলছিলেন যে আমি কমিশনটাকে ছুঁড়ে ফেলায় দিব। সেই দিন আমি বলছিলাম এই যে মিস্টার আলী রিয়াজ, আজকে আমি হয়তোবা আমি হেরে গেছি কিনা জানি না, কিন্তু মানসিকভাবে বা রাজনৈতিকভাবে আমি হারি নাই, দলগতভাবে হয়তোবা অনেকটা আমি পরাজিত হয়ে গেছি। আমি বলছি এই আলী রিয়াজ, হ্যাঁ, আসাদুজ্জামান খানরা সংবিধান বুঝে না, মনোরঞ্জন ধররা সংবিধান বুঝে না, সুরঞ্জিত সেনরা সংবিধান বুঝে না,
ডক্টর কামাল হোসেনরা আইনমন্ত্রী হিসাবে সংবিধান বুঝে না, আপনি কি ডক্টর কামাল হোসেনের মোহরি হইতে পারবেন? মোহরির যোগ্যতা হয়ে ডিকটেশন নিতে? আমি চ্যালেঞ্জ করলাম এটা। সেই আলী রিয়াজ আজকে আমার দেশের সংবিধান, এটা তো সংবিধানেই, অর্থাৎ যদি গণভোট হয়ে যে জুলাই সনদটা বাদে, নোট অফ ডিসেন্ট বাদে যে জুলাই সনদটাতে গণভোট করতে চায় তার নভেম্বর মাসে, সেটা যদি পাস হয়ে যায় তাহলে বাংলাদেশের ৭২-এর সংবিধানের কোনো দরকার নাই। ১। ২ নম্বর হইল পার্লামেন্ট ইলেকশনেরও কোনো প্রয়োজন নাই, কারণ পার্লামেন্ট ইলেকশনের প্রথম এবং প্রধান কাজই হবে আলী রিয়াজ সাহেব যে প্রস্তাবনাগুলো লিখে দিয়েছে জুলাই সনদের নামে, সেই প্রস্তাবগুলো আমরা গণপরিষদ হিসাবে যারা পাশ করবে, এই ৩০০ মেম্বার ২৭০ দিন এটা নিয়ে আলাপ আলোচনা করে পাশ করতে হবে। যদি পাস না হয় তাহলে এটা অটোমেটিক্যালি এটা পাস হয়ে যাবে। এর চেয়ে অপমান ১২ কোটি মানুষ ভোট দেবে, এই আলী রিয়াজ, এই আলী রিয়াজ তুই ৩০০ ভোট আপনি পাবেন কোন সেন্টারে? আমি তো আপনার জানি না আপনার বাড়ি কোথায়, বাংলাদেশের মানুষ জানে না। আমি তো ২ লাখ ভোট পাই আল্লাহর রহমতে পাস করে আসবো। বিএনপি তো ১২ কোটি মানুষের মধ্যে ৭ কোটি ভোট পায় পাস করে আসবে, যেহেতু আওয়ামী লীগ নাই। তো ৭ কোটি ভোটের যারা মালিক, আপনার মতো আলী রিয়াজের প্রস্তাবনা এখানে পাস করার জন্য ২৭০ দিন আলোচনা করতে হবে, না করলে আপনি পাস করে দিবেন। এই যে অপমানজনক প্রস্তাবগুলো, এটা কেন হইল? এটা হয়েছে শুধু আমার দল অনেক কি দেখাইছে বলবো, অনেক সহ্য বলবেন না, অনেক বেশি রাজনৈতিক দূরদর্শিতা বলবেন না, অধিক মানে এটারে কি কয় ওয়েট অ্যান্ড সি। কিন্তু জ্ঞানী মানুষেরা বলছে ইউ ক্যান ওয়েট বাট আলটিমেটলি ইউ ক্যান সি নাথিং। যে কাজটা আজকে বিএনপির জন্য হয়েছে, বিশ্বাস করতে গিয়া বা একটা রাজনৈতিক দল হিসাবে ক্ষমতায় যাব আমরা এই চিন্তাকে মাথায় রেখে অ্যাডজাস্টমেন্ট এবং কম্প্রোমাইজ করতে গিয়া, সেই অ্যাডজাস্টমেন্ট এবং কম্প্রোমাইজ যে ফর্মুলাটা বিএনপি নিছিল, সেই ফর্মুলাটাকে আলী রিয়াজ সাহেবরা এটাকে নতজানু ফর্মুলা হিসাবে ধরিয়া তাদের কাদের উপরে যারা বিশ্বাস করলো, সেই বিশ্বাসঘাতকদেরকে তাদের মাথার উপরে এমন একটা জিনিস চাপায় দিল যে এখন বিএনপির নেতা কর্মী সহ সারা বাংলাদেশের মানুষ বলতেছে বিএনপি এত এইরকম নতজানু হওয়া ঠিক হয় নাই। না, বিএনপি তো নতজানু হয় না, বিশ্বাস করে দস্তখত করছে। সেই দস্তখতটাকে নোট অফ ডিসেন্টগুলোকে কেটে দিয়ে বা স্থগিত করে শুধু তাদের মতো করে যে প্লেস করছে, এটা তো চরম বিশ্বাসঘাতকতা। আমি দেখলাম আমার বন্ধুরা এখন বলা শুরু করছে, যারা গিয়া আরেকটা কথা আপনাকে বলি, ওই যে হার্ভার্ড ইউনিভার্সিটির প্রফেসর আমাকে বলল বিএনপি কেন এখন না করবে। বিএনপি যেদিন মাইনে নিছে, আমি কিন্তু প্রতিদিন বলছে এই সালাউদ্দিন আহমদ সাহেব, আপনি আমার নেতা, আপনি স্থায়ী কমিটির মেম্বার, আপনি গিয়ে যাদের সাথে বৈশা থাকেন এনসিপির, এরা তো রাজনীতিবিদের ব্যাগ টানার যোগ্যতা নাই, আপনি তো তাদেরকে সমান সমান মূল্যায়ন করছেন। এখন তো তারা সমান মূল্যায়নের কথাই বলবে, এরাই তো হবে এখন দেশের নেতা। আপনি তো জিজ্ঞাসা করেন নাই যে ইউনূস সাহেব কোন ক্রাইটেরিয়াতে এই ছেলেদেরকে আমাদের সাথে আপনি বসা, এই ছেলেদেরকে আপনি আলাদা কথা বলবেন, আমাদের সাথে এরা বসতে পারবে না, কারণ এদের রেজিস্ট্রেশন নাই, মার্কা নাই, এদের কোনো 10টা লোক নাই। যখন আপনি সবরে 3টা পার্টিকে আপনি সমান করছেন, কি বিএনপি, জামাত এবং এনসিপি, তাহলে আমি যদি বলি অন্যরা কথা বলে নাই কেন, যেটা আমরা জোর করে এরা মাঠে যান, এরা অনশন ধর্মঘট করে নাই কেন জনমনের সামনে, অন্য 52টা দল যারা সব না হইলো, যারা ওখানে গেছিল তাদেরকে যে অপমান করা হয়েছে, তারা কেন ইউনূস সাহেবের গেটের সামনে গিয়া বলে না যে আরসিপি কোন হিসাবে আমার চেয়ে বড় দল, কেন আপনি বারবার তাদেরকে ডাকতেছেন? আমি তো মনে করি তাদেরকে ডাকলে কমিউনিস্ট পার্টিকে সবচেয়ে আগে দেখা দরকার। কমিউনিস্ট পার্টির 1973 সন থেকেই পার্লামেন্টে সিট ছিল, প্রত্যেকটা পার্লামেন্টে কমিউনিস্ট পার্টির সিট ছিল। যদি বলা হয় কমিউনিস্ট পার্টি অন্যের সঙ্গে যুক্ত ফ্রন্ট করে সিট নিছে আওয়ামী লীগের সঙ্গে বা কারোর সঙ্গে, এটা যেমন সত্য, আজকে যাকে বড় দল বলা হচ্ছে জামাত, যা মানেই তো সবসময় যে বিএনপির সাথে বিএনপির দয়া বা অন্যদের দয়া সিট নিছে। জি, ধন্যবাদ আপনাকে। আমি কথাটা খুব করে বলে, আমি এই কমিটিও মানি না, এটা বিদেশিদের কমিটি, এরা যাতে থাকে, যদি বাপের বেটা হয়, এরা যাতে বাংলাদেশে থাকে, সেই দিনটা কিন্তু আস্তে আস্তে পালায়ে যাতে না যায়। আমাদের সব আমি এখন
নিশ্চিতভাবে বিশ্বাস করি সমস্ত রাজনৈতিক দলগুলো বসুক, রাজাকারের বাচ্চাদেরকে বাদ দিয়া বৈশা বলুক, আমাদের দেশ আমরা ঠিক করব, ইলেকশন করব, এবং আমরা সংবিধান সংশোধন করতে গিয়ে যদি আমরা 5ই আগস্টের শহীদদের যে চেতনার স্তর তাকে আমরা সব কিছু মূল্যায়ন করিয়া আমরা একটা সংবিধান করব। বসেন এখানে, বিদেশিরও দরকার নাই, আলবদর রাজাকারের বাচ্চাদেরও দরকার নাই। আসলে প্রথমেই গণভোটটা হবে আলবদর রাজাকারের সন্তানেরা দেশে ভোট করতে পারবে। ধন্যবাদ আপনাকে। জনাব মাহবুব কামাল, আপনার কাছে একটু আসতে চাই। গণভোট নিয়েই তো একটি জটিলতা সৃষ্টি হচ্ছে এখন। জামায়াত বলছে নভেম্বরে গণভোটের কথা, বিএনপি বলছে নির্বাচনের দিন গণভোটের কথা। জামায়াত কিন্তু যুক্তি দিচ্ছে যে নির্বাচনের দিন যদি গণভোট হয় তাহলে সে সময় তো প্রার্থীদেরকে নির্বাচিত করার জন্য দলগুলো ব্যস্ত হয়ে পড়বেন, তখন গণভোট তার গুরুত্ব হারাবে। আপনি এই তাদের এই যুক্তিকতা আপনার মতে কেমন একটু দেখবেন? না, ফজলু ভাই যে আলী রেজুপুর এত খেপলেন, আমি এত খেপতে পারি না, কারণ আমার দল করতো। যাই হোক, 79-এর যে ইলেকশনের ডাকসু ইলেকশনের মধ্য দিয়ে উনি লাইমলাইটে আসলেন, ওই নির্বাচনে আমিও একজন স্টেক হোল্ডার ছিলাম। ওকে বলি তাকে নমিনেশন দেওয়া হবে কিনা মান্না ভাই আমার সাথে পরামর্শ করছিলেন। আমি বলছিলাম ঠিক আছে দেন। দেখেন ওই সময়টায় মধুর ক্যান্টিনে কথা বললে অন্য কেউ কথা বলতো না, আমি যখন কথা বলতাম অন্য কেউ কথা বলতো না। এখন সবাই পণ্ডিত হয়ে গেছে, সবাই ফিলোসফার হয়ে গেছে, যা কিছু বলে লাভ নাই। দেখেন গণভোটের প্রশ্ন তুললেন না, গণভোট আপনার প্রথম কথাটা হচ্ছে এই গভর্নমেন্ট কি, কোন সরকার, এইটি তো এখনো ডিসাইডেড হয় নাই। এটি কি সাংবিধানিক সরকার না এইটা অভ্যুত্থানের সরকার? 106-এর বলে সুপ্রিম কোর্টের রেফারেন্সে এই আপনার সংবিধানের অধীনে শপথ নেওয়া হয়েছে, তাহলে এটা কনস্টিটিউশনাল গভর্নমেন্ট অবশ্যই। আচ্ছা, আবার কেউ বলতেছে যে এইটা এই যে উনি যে ফরমান জারি করবেন, ফরমান তো উনি কনস্টিটিউশনাল জারি করতে পারবেন না, কারণ উনি তো ইয়ে না, কি বলে অধ্যাদেশ দিতে পারবেন না, কারণ উনি তো চিফ অ্যাডভাইজার, হেড অফ দ্য স্টেট না, তাই না? এই জন্য বলা হচ্ছে অভ্যুত্থানের প্রোডাক্ট হিসেবে উনি আসছেন। তো এইটাই তো ডিসাইডেড হয় নাই, তাই না? তাহলে এই যে ফরমানগুলি কে জারি করবে, তাই না? এটা তো সাংবিধানিক সরকার, তাই না? সংবিধানের অধীনে হচ্ছে, মানে শপথ নেওয়া হয়েছে, শপথ নিয়েছেন একটা গেল। এই এখন কথাটা হচ্ছে গণভোট কনস্টিটিউশনে যেটা আছে, গণভোট হচ্ছে আপনার পার্লামেন্টে কোনো পাস হওয়া বিল সেইটা সংবিধানের মৌলিক স্পিরিটের সাথে যদি কন্ট্রাডিক্ট করে তাইলে জনগণের ম্যান্ডেট নিতে হবে, সেইটা হচ্ছে গণভোট। জিআর গণভোট কিন্তু আনকনস্টিটিউশনাল, এর সাথে গণভোট কিন্তু আনকনস্টিটিউশনাল, ঠিক আছে? আচ্ছা, এগুলো দেখেন কত কিছু ঘটছে এদেশে, অসাংবিধানিক কত কিছু ঘটছে। শাহাবুদ্দিন একটা কনস্টিটিউশনাল, যে প্রেসিডেন্সিয়াল ফর্ম থেকে পার্লামেন্টারি ফর্মে আসলো, এইটা নতুন কিছু, এইটা পাবলিকের ম্যান্ডেট নেওয়া দরকার। এখন আপনি যদি ধরেন 2/3 মেজরিটি বলে আপনি বলে দিলেন যে এখন থেকে ধান চাষের জমিগুলিতে আফিম চাষ করতে হবে, এইটা যদি আপনি সংশোধনী আনেন তো এইটা তো হবে না, এটা পাবলিকের ম্যান্ডেট লাগবে, তখন একটা গণভোট লাগবে, তাই না? ফলে এখন কিসের গণভোট, মানে কোন বিলের পার্লামেন্টে পাস হওয়া কোন বিলের পক্ষে গণভোট, তাই না? এখন এটা তো পার্লামেন্টে কোনো বিল পাস হয় নাই, তাই না? এটা কিসের গণভোট? এটা একটা মৌলিক প্রশ্ন। আপনি যেহেতু কনস্টিটিউশনাল গভর্নমেন্ট, আপনি যদি বলতেন যে সংবিধান ফেলে দিতেন যে এইটা বিপ্লবের সরকার, এইটা অভ্যুত্থানের সরকার, এই সংবিধান বাতিল, তাইলে এভরিথিং ওয়াজ ওকে। আপনি বলতেছেন যে আপনি কনস্টিটিউশনাল গভর্নমেন্ট, আপনি কি বলে যে সংবিধানের অধীনে আপনি শপথ নিলেন। এখন যদি আপনি বলেন যে আমি যা খুশি ফরমান জারি করতে পারবো, আমি সব কিছু করতে পারবো, এটা তো হবে না। এটা তো মানে এটা করতে হবে হেড অফ দি স্টেটকে, তাই না? তো এই যে এখানে এই যে গোদা মিলগুলি না, এই গোদা মিলগুলির কারণে আমরা বুঝতেই পারতেছি না দেশ কোন দিকে যাচ্ছে। হ্যাঁ, যদি প্রথমে 5ই আগস্টে যদি শহীদ বীরের এসে আপনারা বলতেন যে এভরিথিং ইজ গন, এই কনস্টিটিউশন এগুলি কিছু না, এটা একটা বিপ্লবের সরকার, হ্যাঁ, এটা একটা বিপ্লবী কাউন্সিল, বা এই বিপ্লবী কাউন্সিল দেশ চালাবে যতক্ষণ না পর্যন্ত ইলেকশন হবে, তাইলে সব ঠিক ছিল। আপনি নিলেন 106-এর অধীনে, মানে কি বলে যে শপথ নিলেন, এখন বলতেছেন যে আপনি ফরমান জারি করবেন। আরে এটা কোন ধরনের কথা রে ভাই?
তাহলে এই গণভোটকে আমাদের এই প্রেক্ষাপটে মানে বর্তমান প্রেক্ষাপটে ভোটের আসলে গুরুত্ব কতটুকু? আচ্ছা দেখেন, গণভোট যে আপনি করবেন না, গণভোটে এগুলি হাসি লাগে। আপনি জিয়ার গণভোটে 98% ভোট হার পক্ষে পড়ছিল, এর সাথে ওইরকম আর কি কাছাকাছি। হ্যাঁ, এইবার যদি গণভোট ধরেন, কথার কথা, যদি মনে করেন বিএনপি তো না বলতেছে যে তারা এগুলি মানে টানে না, তো বিএনপি যদি না ভোট দেয়, তারপরে যদি আওয়ামী লীগের যে সমস্ত ভোটার আছে তারা যদি না ভোট দেয়, জাতীয় পার্টির তো একটা পকেট ভোট আছে কিছু, রংপুর টংপুর এইসব, এরা যদি না ভোট দেয় তাহলে তো না ভোট জিতবে, তাই না? তাইলে যদি না ভোট জিতে, তাহলে তো আপনাকে ম্যানিপুলেট করতে হবে ইলেকশন। আপনাকে ইলেকশন ম্যানিপুলেট না করলে তো আপনি ভোট জেতাইতে পারবেন না, এটাই বাস্তবতা। আপনাকে ম্যানিপুলেট করে ভোট জিতাইতে হবে। তাইলে কি দাঁড়াইলো? তাহলে সরকার এবং ঐক্যবদ্ধ কমিশনের বাইনকা চিপার মধ্যে আছে। একটা হইলো যদি ফেয়ার ইলেকশন হয় তাহলে না ভোট জিতবে, আর যদি ভোট জিতাইতে হয় তাহলে ম্যানিপুলেট করতে হবে। আইদার ওয়ে কিন্তু বিপদে আছে, দেখেন আপনি। সুতরাং এই যে এই সমস্ত নিজেদেরকে বিপদাপন্ন করা, এগুলো দরকার ছিল না, এগুলো কোনো এত জটিলতা দরকার ছিল না। একটা অভ্যুত্থান হয়েছে, একটা রেজিম পতন হয়েছে, যে রেজিমের বিরুদ্ধে অসংখ্য অভিযোগ ছিল, লেফটপাট করছে, এই করছে, অসংখ্য অভিযোগ ছিল। এই রেজিম ইজ গন। এখন একটা নতুন করে আমরা পথ তৈরি করি। এইটা করতে গিয়ে যে এত ঝামেলা, এত কিছু, হ্যাঁ, জাতিকে বিভক্ত করা, এই করা, দেখেন এখন কি অবস্থা দাঁড়িয়েছে। এনসিপি ভার্সেস জামাত, এনসিপি ভার্সেস বিএনপি, জামাত ভার্সেস বিএনপি। এখন তো মানে পুরো জাতিটা একটা বিভক্ত জাতিতে পড়ে। এবার ভাষাগুলি আপনি দেখছেন, নাসিরুদ্দিন পাটোয়ারি বলতেছে, আপনি ওই সালাউদ্দিন সাহেব বলছে যে কি হাসি পায় এগুলি দেখলে, বলে যে হাসি কাদায় দিব আপনাদেরকে। দেখেন একটা মুরব্বী লোক, হ্যাঁ, একটা তার অর্ধেকের বয়স, হ্যাঁ, বলতেছে আপনাকে কাঁদায় দিব, হ্যাঁ, হাসি বাইর করে দিব। তো দেখেন এই যে এইসব চলতেছে না, কোনো সিনিয়রদের কোনো ডিগনিটি নাই, কোনো মর্যাদা নাই, রাজনীতিবিদদের একে অন্যকে গালাগালি করতেছে, এই করতেছে, মানে কি একটা হজবত অবস্থা। দেখেন কতগুলি, আপনি সময় দিলে আমি 3টা জিনিস আমি আজকে বলার জন্য আসছি, আপনি যদি সময় দেন। হ্যাঁ, এটা কিন্তু গণভোটের সাথে সম্পর্ক না, এটা আমরা একটু ছোট করে জানতে চাই। ছোট করে একটা হলো, দেখেন এই কি বলে এটা, ঝিনাইদহের একটা এলাকায় একজন হিন্দু নারীকে, গৃহবধূ, ওখানকার স্বেচ্ছাসেবক দলের নেতার ছেলে অপহরণ করে নিয়ে যায়, 4-5 দিন রাখে, আবার ফেরত আনে। এইভাবে 2-1 বার করার পরে একবার এসে দেখে যে ওই বাড়ির লোকজন ওই নারীকে অন্য জায়গায় পাঠায় দিছে। তখন সে কেন পাঠায় দিছে বলে লোকজনের কাছে মারপিট শুরু করছে। দেখেন একটা ঘটনা কি। আমি একদিকে মানে ইউনুস সরকার বলতেছি, একদিকে আপনি বিএনপি নেতাদের বিদেশ গমন ঠেকাচ্ছেন, আর একদিকে স্বেচ্ছাসেবক দলের যে এই যে অমানবিক কাজ সেটা অ্যাড্রেস করতেছেন না। এটা কোন ধরনের সরকার রে ভাই? এটা গেল একটা। 2 নম্বর হচ্ছে, দেখেন আপনি এটা খেয়াল করছেন ফজলু ভাই, আপনি কি খেয়াল করছেন কি, দুর্নীতি দমন কমিশনের ব্যাপারে যে সুপারিশগুলি করা হয়েছিল, ঠিক আছে, শুনেন আপনি, আমি শুনছি। দুর্নীতি দমন কমিশনের ব্যাপারে যে সুপারিশগুলো করা হয়েছে সেগুলিকে সাবসাইড করে দুর্নীতি দমন কমিশনের ব্যাপারে একটা অর্ডিন্যান্স জারি হয়েছে, যে অর্ডিন্যান্সের মাধ্যমে ওই সুপারিশগুলির মানে 90%ই নাই। তার মানে কি, দুর্নীতি দমন কমিশনকে এখন আমরা এটা আমরা অ্যাসিউম করতেছি যে এখন দুর্নীতির যে অভিযোগগুলি উঠতেছে সেই অভিযোগগুলি যাতে দুর্নীতি দমন কমিশন ইন্ডিপেন্ডেন্টলি ইনভেস্টিগেট করতে না পারে সেটার একটা ব্যবস্থা করা হয়েছে। হ্যাঁ, যে এদের এই এখনকার দুর্নীতিবাজদেরকে সেভ করার জন্য। কেন, কমিশন তো কিছু সুপারিশ করছে, ওই সুপারিশের ভিত্তিতে দুর্নীতি কমিশন গঠিত হবে। এখন আপনি অর্ডিন্যান্স দিয়ে আর একটা মানে দুর্নীতি কমিশনকে অর্ডিন্যান্স দিয়ে কি করতেছেন কেন? নিশ্চয়ই এখানে সন্দেহজনক। এটা গেলো একটা। 3 নম্বর দেখেন, এটা সন্দেহের ব্যাপারটা কি হতে পারে আসলে মানে সন্দেহজনক আপনি যে অর্ডিন্যান্সটা জারি করছে সেই অর্ডিন্যান্সের মাধ্যমে যে দুর্নীতি কমিশন, সেইটা আগের দুর্নীতি কমিশনের একই জিনিস, অলমোস্ট সেম। আগের দুর্নীতি আমরা কি দেখছি, আগের দুর্নীতি কমিশন তো আওয়ামী লীগের আমলের যে বড় বড় দুর্নীতিবাজ তাদেরকে তো মানে কিছু করতে পারে, আব্দুল হাই বাচ্চু থেকে শুরু মহিউদ্দিন খান আলমগীর, এগুলি কিছু করতে পারছে? কিছু তো করতে পারে নাই। তো এই দুর্নীতি কমিশন তো এখনকার দুর্নীতিবাজদের কিছু করতে পারবে না, তাদের সে ক্ষমতাই নাই। হ্যাঁ, তাদের ইনভেস্টিগেশন করার বা করার ক্ষমতা নাই। সে দুর্নীতি দমন কমিশনের পর যে সুপারিশগুলি করা হয়েছিল সেগুলি যদি মানে করে যদি এটা গঠন করা হতো, তাইলে একটা দুর্নীতি কমিশন ইন্ডিপেন্ডেন্টলি ভয়ভীতিহীন অবস্থায় তারা কাজ করতে পারতো। সেটা আগেই আপনি একটা অর্ডিন্যান্স এখন হচ্ছে নখ-দন্তহীন, যেটা আগে করছে আর কি। হ্যাঁ, আর একটা বলে নেই, দেখেন মর্মান্তিক, মানে এগুলি ভাষায় প্রকাশ করা যায় না। দেখেন বিজিএমইর প্রেসিডেন্ট বলতেছে
যে আমাদের কলকারখানাগুলি বন্ধ হয়ে যাচ্ছে, মানুষ বেকার হয়ে যাচ্ছে, দারিদ্র বাড়তেছে, আমরা চিফ অ্যাডভাইজারের কাছে সময় চাইছি আমাদের দুঃখ দুর্দশাগুলির কথা শোনার জন্য। উনি আমাদেরকে সময় দেন না। উনি কাকে সময় দেন? উনি স্টারলিংকের প্রতিনিধি যখন আসে তখন তাদেরকে সময় দেন। কি মর্মান্তিক দেখেন। হ্যাঁ, এই দেশের মানুষ বেকার হয়ে যাচ্ছে, কলকারখানা বন্ধ হয়েছে, অর্থনীতি বিপদাপন্ন হয়ে যাচ্ছে। বিজিএমের প্রেসিডেন্টের কথা উনি শুনবেন না, বিজিএমের প্রতিনিধির কথা শুনবেন না, উনি শুনবেন স্টারলিংকের কথা। হ্যাঁ, কি বলে যে ওই ইলন মাস্কের ইসের কথা। হ্যাঁ, মানে এখানে তার আসলে স্বার্থটা কোথায়? মানে উনি দেশের হি ইজ নট বদার্ড অ্যাবাউট আওয়ার কান্ট্রি, হি ইজ নট বদার্ড অ্যাবাউট। উনি যমুনা থেকে বের হয়ে কোথাও গেছেন? কোনো আমরা কি দেখছি? জিয়াউর রহমান সারা দেশের ঘুরে বেড়ায় নাই, এরশাদ সারা দেশে ঘুরে বেড়ায় নাই, খালেদা জিয়া ঘুরে বেড়ায় নাই, হাসিনা ঘুরে বেড়ায় নাই, সবাই তো ঘুরে বেড়াচ্ছে, বঙ্গবন্ধু ঘুরে বেড়ায় নাই। ওনাকে দেখছেন যমুনার বাইরে কোথাও যাইতে, পাবলিকের সাথে মিশতে? হি ইজ নট বদার্ড অ্যাবাউট আওয়ার কান্ট্রিম্যান। তার কোনো এটা নিয়ে তার কোনো মাথা ব্যথাই নাই। কোথায় কি মিল কারখানা বন্ধ হয়ে যাক, মানুষ মরে যাক, কি হয়ে যায়, তার কোনো এগুলি কোনো বিষয় না। প্রো পিপুল কোনো স্টেটমেন্ট দেখছেন আপনি তার? প্রো পিপুল আজ পর্যন্ত দেখছেন? খালি হচ্ছে বড় বড় কথা, বিগ বিগ টক। হ্যাঁ, এগুলি শুনতে শুনতে আমরা অস্থির হয়ে যাচ্ছি। মানুষ কি অবস্থায় আছে? এই যে বললাম তো ঝিনাইদহের যে ঘটনাটা, আপনি একটা মাইনরিটি, এই যে আমি একটা পোস্ট দিয়েছি, ডেমোক্রেসি কি? ডেমোক্রেসি ইজ নট অনলি দ্য ল অফ মেজরিটি, ইট ইজ অলসো দ্য প্রোটেকশন অফ দ্য মাইনরিটি। হ্যাঁ, এখানে মাইনরিটির প্রোটেকশন কোথায়? একটু যোগ করি, একটা বিষয় যোগ করি যে অনেকে তো বলছে যে এই সরকার আরো 5 বছর থাকুক, 10 বছর থাকুক, সে যদি যমুনা থেকে বের হয়ে সাধারণ জনতার সাথে না মিশেন তাহলে তিনি বুঝবেন কিভাবে যে তাকে আরো থাকতে হবে অথবা তাকে এখনই চলে যেতে হবে? না, ওরা ওই যে ঈদের জামাতে না কিছু লোক আছে না, কিছু তো স্থাবক আছেই, ওই বলছে স্যার আপনি 5 বছর থাকেন, 10 বছর থাকেন। এইটা যদি মানে পাবলিকের কথা হয়, এটা যদি জনগণের কথা হয়, তাহলে তো যদি চালানো হয়, এটা হচ্ছে দুঃখজনক কিছু নাই। 0.0001% লোক কী বললো তাতে কি যায় আসে? আপনি ভাস্ট মেজরিটি, এই যে ভাস্ট অশেন অফ হিউম্যানিটি, সারা 18 কোটি মানুষের যে বিশাল সমুদ্র, যান না আপনি গ্রামে যান না, তারা কি বলতেছে দেখেন। তারাই তো এইসব কিছু বুঝে না, সংসদ এগুলি কিছু, তার দেখতে লোক শুধু চাচ্ছে এখন এবং দ্রব্যমূল্য ঠিক আছে কিনা, দ্রব্যমূল্য ঠিক আছে কিনা, মানে সন্ত্রাসীরা ছড়ি ঘোরাচ্ছে কিনা, আমার মেয়েটা নিরাপদ আছে কিনা, আমার দোকানদার, আমার যে প্রতিষ্ঠান সেখানে চাঁদাবাজি হচ্ছে কিনা, এগুলো তাদের কনসার্ন। এগুলো কি জুলাই সনদ তাদের বুঝেই তো না। আচ্ছা দেখেন, আপনি যে এইটাকে যে ভোটে দিচ্ছেন, এইটার ভিতরে কি আছে মানুষ কি জানে? মানুষের আকাঙ্ক্ষায় বা কতটুকু? না, এই মানুষকে জানতে হবে। আমি যে ভোট দিব, একটা হইতে পারে যে এই নতুন সংবিধান আমরা চাই কিনা, হ্যাঁ চাই কি, এইটা একটা হইতে হবে, তাহলে মানুষ বুঝলো যে এটা। এই আপনি বলতেছেন যে এই যে জিনিসগুলি আনা হচ্ছে এগুলি ঠিক আছে কিনা, তো এগুলো তো জানেই না মানুষ। আমি আপনার এই প্রশ্ন ধরেই ফজলু ভাই আপনার কাছে জানতে চাই যে মানুষের আসলে আকাঙ্ক্ষা কি, এটা যদি সরকার না বুঝে তাহলে আকাঙ্ক্ষা বাস্তবায়ন করবেন কিভাবে, মানুষের পক্ষে কাজ করবেন কিভাবে? এবং অনেকেই মনে করে আমি খুব রাগ করি, কথা কইলে না, রাগ করি না, আমার অন্তরে অনেক জ্বালা। কারণ এই দেশটা যারা যুদ্ধ করে স্বাধীন করছে তাদের মধ্যে আমি একজন ছিলাম। এই জ্বালাটা, আর আমি খুব বয়স্ক মানুষ এখন বাংলাদেশের রাজনীতি, 61 বছর আমার রাজনীতিবিদ, আমার খুব জ্বালা। কেন এই ধরনের লোকদেরকে আইনা এই ধরনের কমিশন করতে হবে? এটা আমি মানি না, কিন্তু আমার দল মানছে। কথাটা বুঝছেন আপনি? এই ধরনের একটা প্রস্তাব হতে পারে, অপিনিয়ন হইতে পারে, সবাই মিলে আমরা রাজনৈতিক দলগুলো একটা অপিনিয়ন ফর্ম করলাম, যে অপিনিয়নটা একটা রেজুলেশন আকারে, প্রস্তাব আকারে আসবে এবং সিদ্ধান্ত হবে ইয়েস আমরা সমস্ত রাজনৈতিক দলগুলো, বিএনপি তো ঠিক কথা বলতেছে, আমরা এই ব্যাপারে 1, 2, 3 এই ব্যাপারে আমরা একমত হইলাম, আমরা পার্লামেন্টে গেলে সবাই মিলে এটা পাস করে দিব। আর 3, 4, 5, 6 এগুলোর ব্যাপারে আমাদের সবারই যার যার নোট অফ ডিসেন্ট আছে। আমরা পার্লামেন্ট ইলেকশনে যাব, আমরা মানুষকে বলবো যে মেজরিটি হবে, সে বলছে এইটা ছিল আমার নোট অফ ডিসেন্ট, কাজে এইটা আমি বাস্তবায়ন করব না। খুবই সহজ সোজা কথা, কিন্তু এই সমস্ত ব্যাপারটাকে চক্রান্ত করে ইউনূস সাহেব তো এখানে আসছে একটা আন্তর্জাতিক চক্রান্তের গুটি হিসাবে, এবং সেই চক্রান্তের গুটি আইসা পাইছে এখানে কালো শক্তি। সেই কালো শক্তির নাম হলো স্বাধীনতা বিরোধী শক্তি, মুক্তিযুদ্ধ যারা বিশ্বাস করে না। আর এই ছেলে পেলেগুলাকে যারা সৃষ্টি করছে গত
4-5 বছর অনেক ট্রেনিং দিয়ে সৃষ্টি করছে তাদেরকে। এরা যে বেয়াদ্দব, সমস্ত কথাগুলো এদের সাথে মিলে, বেয়াদ্দব, বেত্তমিজ, বেতাসির, বেঈমান সব মিলে এদের সাথে। এরা কোনো সময় গিয়ে দেখবেন ফখরুল ইসলাম আলমগীরের কোলে বৈশা রয়েছে, সালাউদ্দিনের বাসায় গিয়ে গলায় ধরে বৈশা রয়েছে, আমাদেরকে 6টা সিট দেন। আবার দেখবেন জামাতের সাথে গিয়ে বৈশা রয়েছে, পরের দিন দেখবেন আবার জামাতরে গালাগালি করতেছে, আবার এখন দেখবেন বিএনপিরে গালাগালি করতেছে। এদেরকে জামাত বলছে যে আমরা গিয়ে দস্তখত করে গন্ডগোলটা লাগাই দেই, আমরা না গেলে বিএনপি দস্তখত করবে না, কাজে আমরা বিএনপির সাথে দস্তখত করি, তোমরা রাস্তায় মিছিল করো। আমি সেই দিনেই বলছি যে এটা জামাতের একটা খেলা ওই ছেলেদের সাথে। এরা রাস্তায় মিছিল করে মারপিট কিছুটা খাইলো, পুলিশও কিছুটা মারলো, মারিটা দেখাইলো যে এরা এটার মধ্যে নাই। এখন আবার দেখেন এটা কি একটা পাতানো খেলা ছিল, এবং এই পাতানো খেলাটা ইউনূস সাহেব শুধু দৈরা, এই যে বিদেশিরা আসছে, আমি তো বলছি বাপের বেটা হইলে থাকিস বাংলাদেশে, যাইস না। আমার দেশটাকে যে ধ্বংস করে পরাধীনতার পথে নিয়ে যাচ্ছ কালো শক্তি মাধ্যমে, আমার দেশ যে আজকে বিদেশিদের কাছে বন্ধক দিয়ে দিচ্ছ, সেটা তো এটা চক্রান্তের খেলা। আচ্ছা হ্যাঁ, আমি আমার কথাটা শুনলাম, কথাটা শেষ করে ফেলি। আমি 1 বছর যাবৎ বলতেছি, এখন একমাত্র কাম হলে এই সরকারের এই নির্বাচন কমিশনের মাধ্যমে সঠিকভাবে সমস্ত রাজনৈতিক দলগুলোকে নিয়ে একটা জাতীয় সংসদ নির্বাচন, যেটা ইউনূস সাহেব কথা দিচ্ছেন যে ফেব্রুয়ারি মাসের 12 তারিখে বা ওই সময়ের মধ্যে করবেন, সেই নির্বাচনটা করা। গণভোট, এইটা গণভোটের ব্যাপারে থাকবে একটা সিদ্ধান্ত যে এইটা আমরা এই যেগুলো আমাদের মিল হয়েছে এইগুলো বাস্তবায়ন করব, আর যেগুলো মিল হয় নাই তার জনগণের কাছে আমরা গিয়ে করব। আমার কথাটা কি বুঝতে পারছেন? একমাত্র আর যদি ইলেকশনটাকে, ফেব্রুয়ারির ইলেকশনটাকে যদি ডিলিট করার জন্য অথবা পিছানোর জন্য অথবা ইলেকশন না করিয়া চক্রান্তমূলকভাবে ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার জন্য এই সরকার, আমি এটা সরকারও বলতে চাই না, এটা চক্রান্ত করে আসছে। আপনি বলেন এই সরকারের অর্থমন্ত্রী বলেন, অমুক মন্ত্রী বলেন, শিক্ষামন্ত্রী বলেন, অমুক মন্ত্রী বলেন, একটা লোক কি কোনোদিন 5 মিনিটের জন্য শেখ হাসিনা বিরোধী আন্দোলনের রাস্তার মধ্যে হাঁটছে কিনা বলেন? এইটা কেমনে বিপ্লবী সরকার হয়? আপনি শপথ নিলেন 106 অনুচ্ছেদের মাধ্যমে, আর্টিকেলের মাধ্যমে, আপনি ফুল বেঞ্চের, যদিও এটাও ঠিক না, এগুলো তো আসবে একদিন যে ফুল বেঞ্চ বসে নাই এপিলেট ডিভিশনে, ক্যান্টনমেন্টে ছিল, এটা তো আসবে যে আপনারা অবৈধ সরকার ছিলেন, এত কিছু করতেছেন জোর করিয়া। আমি বলি শুধু বিএনপি সিদ্ধান্ত নেয় না বলে এরা এখানে বসে রয়েছে। বিএনপি যেদিন সিদ্ধান্ত নিবে, ইট ইজ এনাফ এন্ড এনাফ, না এই সরকার সেদিন এরা থাকতে পারবে না। কিসের কি আর্মি আর পুলিশ আর অমুক তমুক, খালি বিএনপি খালি সিদ্ধান্ত নিয়ে বলুক দিস ইজ নট এ গভর্নমেন্ট, গো। এই সরকার যখন ক্ষমতা নেবে তখন কিন্তু 8 আগস্ট 2024-এর কথা বলছি আমি, তখন কিন্তু সব দলের সাথে আলোচনা করেই কিন্তু এই সরকার এসেছে এবং ক্ষমতায় বসেছে। সেখানে কিন্তু আপনার দলও ছিল। আমার দল না, আমি ইউনূস সাহেবরে বলছি, 10টা প্রধানমন্ত্রীর যে যোগ্যতা আছে পৃথিবীতে, থার্ড ওয়ার্ল্ডে, আমার ইউনূস সাহেব তার চেয়ে অনেক বেশি। আমি নিজেই তো বলছি, তারা কিসের অধীনে নিল তো সংবিধানের অধীনে। আপনি কথাটা, আমি তো কথাটা বলতেছি এইটা, তো সংবিধানের অধীনে, যেহেতু আপনারা সংবিধানের অধীনে, আপনারা যেহেতু শপথ নিছেন, আপনারা সংবিধানের অধীনে চলেন। এখন 1.5 বছর পর আইসা বুঝি বলবেন যে না ওইটা থুক্কু দিলাম, 1.5 বছর যা করছে এটা নাই, আমরা এখন বিপ্লবী সরকার হয়েছে, এটা বলবেন আপনি? তাহলে বলেন যে 1.5 বছরের কাজ কি হবে? তাহলে তো প্রথমেই গেছিল তারা রিট করার জন্য, ওই যে 2টা ছেলে হাসনাত আর কি সার্জিস, এরা গেছিল, পরে রিটটা উইথড্র করলো কেন? জিজ্ঞাসা, শুধু সেকেন্ড জজ জিজ্ঞাসা করছিল, ঠিক আছে আপনারা 6 মাস পরে আইছেন বিপ্লবী সরকার করার জন্য, তাইলে আপনারা যে 6 মাস যে শাসন করলেন এটা কে করলো? এটা বৈধ না অবৈধ, এটা তো প্রশ্ন আসবে। আর অবৈধ শাসন করে থাকলে তো আপনাদের প্রথমে জেলখানায় গিয়ে তারপরে সরকার। ফজলুর রহমান, একটু যোগ করি যে বিদেশ সফরে কিন্তু বিএনপি নেতাকে আটকে দিয়েছে বিমানবন্দরে, এটা একটা চক্রান্ত কিনা? বা বিএনপি নেতা এহসানুল হক মিলন, হ্যাঁ, আমি যতটুকু আমি জানি না, কিন্তু মিলন সাহেব আবার বলছে যে আমার পাসপোর্টে কি 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 বলছে উনি, আমি জানি না। তবে বিদেশ যাওয়া আটকায় দিবে, এটা আটকে শুরু হোক, কারণ এদেরকে তো আটকাইতে হবে, মানে ও এটা কারণ ইউনূস সাহেবদেরকে তো আটকাইতে হবে। করুক, এটা উদাহরণ রাখে যা, শেখ হাসিনা সরকার যে উদাহরণগুলো নিজে রাখে গেছে। হ্যাঁ,
আমি আমি আপনার কাছে আরেকটা মানে মাহবুব কামাল ভাইয়ের কাছে যাবার আগে আপনার কাছে আরেকটি বলেন। প্রশ্ন রাখতে চাই। মাহবুব কামাল ভাই কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারির একটি বক্তব্য বলছিলেন, আপনার কাছেও জানতে চাই যে নাসিরউদ্দিন পাটোয়ারি এটাও বলেছে যে বিএনপির জন্ম হার মাধ্যমে এবং মৃত্যু হবে নায়ের মাধ্যমে, না ভোটের মাধ্যমে। আমি এইসব ছেলে পেলে ওই যে আমি বলছি এরা সব হলো বেতমিজ বে দিয়ে যত শব্দ আছে সব হলো এদের ব্যাপারে প্রযোজ্য। এদেরকে জামাত তৈরি করছে, কালো শক্তি তৈরি করছে এদেরকে এই কাজগুলো করানোর জন্য। এটা একদিনে তৈরি হয় নাই, তারা দীর্ঘদিনে তারা তৈরি হয়েছে। এরা যদি ভোট পায় নিজেরা দাঁড়ায় কি মার্কা শাপলা মার্কাই ওদেরকে দেওয়া হোক, শাপলা মার্কায় যারা যদি 3000 ভোট পায় সেই দিন যাতে এরা বড় কথা বলে। শাপলা দিয়েছে একটা কলি, একটু ফুটিয়ে দিলে কি হতো? হ্যাঁ, এরা তো ফুটে না, এরা তো ফুটবে তো বয়স হইলে পরে, এদের তো ওই ফুটার বয়স হয় নাই তো, কাজে কলি দিছে। নির্বাচন কমিশন তো এটা বুঝে শুনিয়ে দিছে যে তোরা এখনো কলি রয়ে গেছস, এখনো তোরা ফুটস নাই। এই ছেলেদের ব্যাপারে আমি কোনো কথা বলবো না, এরা এত বেশি বেয়াদব, এটা অকল্পনীয়। এবং ইউনূস সাহেব এর জন্য একদিন অবশ্যই ইউনূস সাহেব 50 বছর বাঁচলে জবাবদিহি করতে হবে, অতদিন বাঁচক, এটা আমি আল্লাহর কাছে দোয়া করি। ধন্যবাদ আপনাকে। মাহবুব ভাই, একটু আপনার কাছে ওই প্রশ্নটা রাখতে চাই যে বিদেশ সফরে যাওয়ার যে বিষয়টা, মানে কেন আটকে দিল, এটা কি কোনো চক্রান্ত কিনা? কেন আটকে দিল এটা আমি তো এক্স্যাক্টলি বলতে পারবো না, পাসপোর্টে কোনো ঝামেলা আছে কিনা এটা বলতে পারবো, কিন্তু যেটা আমি বলতে পারবো সেটা হচ্ছে যে দেখেন, এটা প্রথম থেকে আমি বলতেছি ইট ইজ এ -2 থিওরি। আপনারা কেন বুঝেন না? ইট ইজ এ কন্টিনিউশন অফ 111-এ -2 থিওরি ছিল, সেইটা ফেল করছে। এবং ফেইলিউর মানে কি জানেন? ফেইলিউর মানে টু বিগিন এগেইন মোর ইন্টেলিজেন্টলি। ফেইলিউর মানে এইটা যে যখন কেউ ফেল করে কোনো কিছুতে তখন নতুন করে শুরু করার একটা প্রস্তুতি তৈরি হয় এবং আগের চেয়ে ইন্টেলিজেন্টলি হতে হয়, কারণ ওখান থেকে তো শিক্ষা নাই কি ভুল হয়েছিল। ফলে এটা -2 থিওরি। এবং এইটা যখনই তারেক রহমান নেক্সট অ্যাভেলেবেল ফ্লাইট ধরে সেলিব্রেশনে যোগ দিতে এলেন না, তখনই তো আমি বুঝে গেছি এটা -2 থিওরি। হ্যাঁ, তো এইটা যা কিছুই হচ্ছে এটা গ্র্যান্ড ডিজাইনের পার্ট, এই -2 কার্যকর করার জন্য। আপনি দেখবেন খুব শীঘ্রই বিএনপির উপরে এমন চাপ আসবে, মানে আপনার কি বলে এই অভিযানের ইংরেজি জানি কি, এই রেড দেওয়া, আরে যাই হোক, এই যে একটা অস্ত্র উদ্ধারের নামে হোক বা নামে হোক, চাঁদাবাজির বিরুদ্ধে হোক বা দখলদারিত্বের বিরুদ্ধে হোক, বিএনপির উপর একটা বড় ধরনের চাপ আসবে। হ্যাঁ, এবং বিএনপিকে দুর্বল করার চেষ্টা হবে, এইটা দেখবেন আপনি। এবং এইটা একটা গ্র্যান্ড ডিজাইন, -2 থিওরি। আওয়ামী লীগ তো অলরেডি তো মাইনাস হয়ে গেছে, এখন বিএনপিটা বাকি আছে। এইটা কোনো রকমে মানে নানা রকম দেখেন লন্ডন, এইটা ভয় কি তারেক রহমান আসতে, আমি বলতে শুনে লন্ডন সফরের পরে মির্জা ফখরুল যখন বললেন যে পুরো জাতি আনন্দিত, তখন আমি পোস্ট দিলাম যে 1 বেচা হইল, 7 বেচার মধ্যে 1 বেচা হইল, তারেক রহমানকে 1 বেচা দেওয়া হইল, আরো 6 বেচা বাকি আছে। ওই দিনই পোস্ট করছি আমি। তো যাই হোক, এখন এগুলি তারা যদি না, চায়ের টেবিলে সাধারণ মানুষের কাছে যে বিষয়গুলি পরিষ্কার হয় সেই জিনিসগুলি মির্জা ফখরুলের মতো সিনিয়র পলিটিশিয়ান, আমির খসরু মাহমুদের সিনিয়র তাদের কাছে কেন ক্লিয়ার হয় না, এটা আমার কাছে। এই যে 5ই আগস্টের পর থেকে যে গান্ধী সেজে গেলেন, অহিংস এবং বিরাট গণতন্ত্র, নেহরুর চেয়ে গণতন্ত্রী, নেলসন ম্যান্ডেলার চেয়ে গণতন্ত্রী, হ্যাঁ সেজে গেলেন আর কি। হ্যাঁ, এক ধরনের কি বলে যে আনকন্ডিশনাল লয়ালিটি টু দিস গভর্নমেন্ট। আমি গভর্নমেন্টের প্রতি লয়াল থাকা যাবে বলছি না, গভর্নমেন্টের প্রতি লয়াল থাকতে হবে, গভর্নমেন্ট যেহেতু শাসন করে। বাট হোয়াই শুড ইট বি আনকন্ডিশনাল লয়ালিটি কেন? হ্যাঁ, যে যা কিছুই হচ্ছে সব কিছুতে ইউনূস সাহেব ঠিক আছে, সব কিছু ইউনূস সাহেব। এখন কি হইলো? খালেদা জিয়া নেত্রী হয়েছে কেন? তার আপোষহীন চরিত্রের কারণে, তাই না? খালেদা জিয়া একটা কি বলে রন্ধনশালার নারী, সে আইসা জাতির নেত্রী হয়ে গেল কি কারণে? 86 ইলেকশন করে না ইত্যাদি নানা রকম আপোষহীনতা, এজন্য সে নেত্রী হয়েছে। আর বিএনপির রাজনীতিটাই হয়ে গেল গত 14 মাসের আপোষের রাজনীতি, সব কিছুতেই হ্যাঁ। ইভেন দেখেন, মানে মুক্তিযুদ্ধের বিএনপির প্রতিষ্ঠাতা একজন মুক্তিযোদ্ধা, হ্যাঁ, একটা বীরুত্তম, সেই দলটা যখন মুক্তিযুদ্ধের স্মারক চিহ্নগুলোকে ভেঙে ফেলা হচ্ছিল, সেই দলটার তেমন কোনো ভূমিকা ছিল না, কারণ এটাতে ইউনূস সাহেব অখুশি হবে
এখানে অন্যান্য স্টেক হোল্ডাররা অখুশি হবে। একটু যোগ এই যে হ্যাঁ, এগুলো তো আমরা বুঝি, এগুলি আমরা তো বুঝি। হ্যাঁ, একটু যোগ করি আপনার কাছে প্রশ্ন রাখতে চাই। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, ছাত্রলীগ নিষিদ্ধ, এদিকে প্রধান উপদেষ্টা বলছেন যে কোনো সময় আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নেবেন। একটু জানতে চাই, মানে এই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়টা কি শুধুমাত্র তিনিই জানেন? তিনি জানেন মানে বুঝলাম না। মানে তিনি বলছেন যে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা যে কোনো সময় তুলে নেওয়া হতে পারে, উনি দেশের বাইরে এমন মন্তব্য করেছেন অনেক আগে বলছে। হ্যাঁ, একটু মানে এখন তো নির্বাচন সামনে, না এখন একটা জিনিস বুঝতেছি আমি, একটা যে স্মেল করতেছি, সেটা হচ্ছে যে আওয়ামী লীগের ব্যাপারে যে হার্ড লাইন ছিল গভর্নমেন্টের, এইটা সফট হইতে থাকবে। এটা নানা কারণে, এটা ইন্টারন্যাশনাল কিছু চাপ আছে, যেমন হিউম্যান রাইট ওরা গিয়ে করছে, তারপরে ধরেন যে এগুলো চাপ আসতেছে এবং কতগুলো জিনিস তো বোঝা যায়। এই যে ধরেন যে এই যে বঙ্গবন্ধুর ছবি প্রদর্শন করা যাবে ইত্যাদি যেটা হলো, এইটা তো আগে তো তার ছবি তো থেকে মিশনগুলি থেকে নামিয়ে ফেলেছে, আবার নতুন করে হইলো কি, তার মানে এক ধরনের চাপ আছে। তারপরে ধরেন যে এই যে সপ্তম তফসিলে যে বঙ্গবন্ধুকে স্বাধীনতার ঘোষক হিসেবে যে একটু নতুন মানে সনদটাদের চেঞ্জ করা হইলো, একটু এক ধরনের চাপ আছে। এবং কি বলে যে কতদিন আর তাকে ঠেকিয়ে রাখা যাবে? হ্যাঁ, এই যে মিছিল হচ্ছে, হচ্ছে, হ্যাঁ নানা রকম মিছিল হচ্ছে, তো এইটা তুলে নিতে আমি জানি না, আই এম নট শিওর যে এটা এই নির্বাচন আগে তুলে নেওয়া হবে কি না, আমি এটা তো বলতে পারবো না। কিন্তু এক ধরনের চাপ তৈরি হবে গভর্নমেন্টের উপর, এক ধরনের বৈদেশিক চাপ তৈরি হবে যে আওয়ামী লীগকে নির্বাচন করতে দাও, এটা একটা চাপ তৈরি হবে। সেই চাপ যদি সরকার রেসিস্ট করতে পারে তাহলে করবে না, যদি সেই চাপ রেসিস্ট করতে না পারে তাহলে করতে বাধ্য হবে। ধন্যবাদ আপনাকে। জনাব ফজলুর রহমান, একটু আসতে চাই আপনার কাছে যে আওয়ামী লীগের কর্মী সমর্থকরা যদি ভোটের দিন অনুপস্থিত থাকে তাহলে ভোটের ফলাফল গ্রহণযোগ্যতা পাবে কিনা? কারণ হচ্ছে আমরা অতীতে দেখেছি যে আওয়ামী লীগ বিএনপি জামায়াতকে বাদ দিয়ে ভোট করেছিল, সেখানে আপনাদের অনুপস্থিত ছিল এবং তারা কিন্তু ওই সময় সমালোচিত হয়েছেন। তো সামনের নির্বাচনে যারা জয়লাভ করবেন তারাও কি সমালোচিত হবেন কিনা? আমি খুব ক্লিয়ারলি বলি, কথাটা আমি বলতেছি সর্বক্ষণ এবং এটা আমার বিশ্বাসের কথা বলতেছি। এক নম্বর কথা হইল, বিএনপি তার জোট নিয়ে ইলেকশন করলো, জামাত তার জোট নিয়ে ইলেকশন করলো, দুইটা জোট হইল। বিএনপি জামাত জোটে যদি ইলেকশন হয় তাহলে প্রথমতই 30 to 32% ভোট আসবে না সেন্টারে, যারা আগে আসতো। এই যে এত বিশাল পার্সেন্টেজ আসবে না, আসবেই না এরা। আর বেশিরভাগ ভোটাররা আসতে অনীহা প্রকাশ করবে, এরা ইন্টারেস্ট পাবে না মানসিকভাবে, বিবেকগতভাবে। কি ভোট দেওয়া, এটা তো দেখা যায় জামাত আর বিএনপির ভোটাভুটি। যে কথাটা 14 সনে 18 সনে 24 সনে মানুষ বলছে, আর এই ভোটটা তো শুধু আওয়ামী লীগের ভোট, জাতীয় পার্টিকে এমনি আনছে, ঠিক তেমনি এই প্রশ্নটা কিন্তু আসবে। আসলে পরে এখানে আমার ধারণা, দেখেন আওয়ামী লীগের কিন্তু 40% ভোট সবসময় অ্যারাউন্ড ছিল, কিন্তু যখন জামাতকে নিয়ে শুধু ইলেকশনে গেছে, তারা জোর করেও তাদের 10% ভোটও নিজেরা সেন্টারে হাজির করতে পারে না, তাদেরকে শিল মারতে হয়েছে। কারণ মানুষের কোনো ইন্টারেস্ট নেই। মানুষ যদি ইন্টারেস্টেড না থাকে, ইউ ক্যান ড্রেক এ হর্স আপ টু দ্য ওয়াটার, বাট ইউ ক্যানট বাউন্ড হিম টু জাতীয় পার্টি। একটা ঘোড়াকে আপনি পানি পর্যন্ত নিয়ে যেতে পারবেন, কিন্তু পানি খাওয়াইতে বাধ্য করতে পারবেন না। ঠিক তেমনি আপনি শুধু জাতীয় পার্টি বিএনপি এবং জামাতে ইলেকশন হইলে পরে ভোটটা এইরকম ভোট দিয়ে সবাই আসো ভোট দিতে হবে, যেটা আওয়ামী লীগ করতো, অতটা খারাপ হবে না। কিন্তু এটা ফেয়ার একটা মানে পার্টিসিপেটিং ইলেকশন এটা হবে না। এবং 6 মাস পরে জামাত যেহেতু বিরোধী দল হবে, আল্লাহর উপরে আমি বলতেছি, বিএনপি সরকার হবে, জামাতেই অন্যদেরকে দিয়ে বলা শুরু করবে যে এটা তো কোনো ইলেকশন হয় নাই। আর জামাত একদিনের, আমার কথা শুনলো, জামাত একদিনের জন্য বিএনপিকে শান্তি, এখনো যদি বিএনপি না বুঝে, এখনো যদি বিএনপির নেতারা মনে করে জামাত আমাদের খালাতো ভাই লাগে, জামাতের কিন্তু মাথায় আছে যে বিএনপি দলটা জিয়াউর রহমান প্রতিষ্ঠিত করছিল, এই দলটার প্রতিষ্ঠাতা কিন্তু বীরুত্তম, কথাটা খুব বুঝেন, মুক্তিযোদ্ধা বীরুত্তম, ব্রিগেড কমান্ডার, জেট ফোর্স, এবং 27শে মার্চের স্বাধীনতার ঘোষক, 27শে মার্চ বঙ্গবন্ধুর নামেই যদি করে থাকে, তারপর তো এটা তো আর কোনো মেজর করে নাই। কাজেই জামাত এটাকে হিসাব করে
যে বিএনপি সামনে থাকলে ওরা যেটা করতে চায় এটাকে ইস্ট পাকিস্তান বানাইতে চায়। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আসলেই পরে জামাত মনে করে আমাদের বড় চাচা বাড়িতে আসছে দীর্ঘদিন পরে। আটটা আমি কইলাম না, যে জামাতের ছেলেরা পাশ করলে পরে লাহোরে মিষ্টি খায় বা ইসলামাবাদে মিষ্টি খায়, ডাকসুতে পাশ করলে পরে লস্করে তৈবা বলে 5ই আগস্ট ঘটাইছি আমরা 71-এর প্রতিশোধ হিসাবে, আপনি সেই দলটাকে এত চাচাতো ভাই আর খালাতো ভাই ভাই যদি রাজনীতি করেন, আমি জানি না কি হবে দেশে। তবে এটা যে বাংলা সাব অর্ডিনেট বাংলাদেশ থাকবে, তারা তো বাংলা স্থান বানাতে চায়, বাংলা স্থান হিন্দুস্তান পাকিস্তান, এর বেশি তো তারা বিশ্বাস করে না। আপনি তাদের বিশ্বাসটাকে কেমনে করবেন? যারা আফগানিস্তান যায় দেখবার লাগি যে আফগানিস্তানের শাসন ব্যবস্থা কেমন, আর স্লোগান দেয় আমরা সবাই তালেবান, বাংলা হবে আফগান। সেই হিজবুত তাহারির, তালেবান, আল কায়দা, এদের চিন্তার মানুষকে নিয়ে আমরা দেখেছি যে কয়েকটি ধর্মীয় নেতা কিন্তু আফগানিস্তানে গিয়েছেন তাদের কাছে ব্যবসা বাণিজ্য অথবা হচ্ছে বিভিন্ন বিষয় শিখতে। আসলে আফগানিস্তানে যে আমরা কি শিখতে পারি তাদের কাছে? শিখতে পারি কিভাবে মানুষকে বিনা মরলে পরে বিনা কাপড়ে দাফন দিতে হয়। কারণ আফগানিস্তানের এখন যে অবস্থা, পাহাড়ের নিচের থেকে মানুষ মরলে করে ফেলে দেওয়া ছাড়া কাফন করার মতো অবস্থা নাই। 1/3 মানুষ রাতের বেলায় না খায়া থাকে। আর এখানের মানুষকে আফগানিস্তানের নাকি অর্থনীতি পৃথিবীর 3য় বৃহত্তম অর্থনীতি, এই মোল্লা রায় কয়। এরা এত মিথ্যাবাদী। আমি মনে করি খুব ক্লিয়ার, এই দেশে আওয়ামী লীগ ইলেকশনে আসতে পারবে না। আমি নিজেই বলছি 10 বছর লাগবে আওয়ামী লীগের লিখতে, কিন্তু আওয়ামী লীগ না হইল বাঙালি জাতীয়তাবাদী শক্তি যেটা মুক্তিযুদ্ধ করছিল স্লোগান দিয়া, যারা বলছিল তোমার আমার ঠিকানা, ওরা একটা শক্তি কিন্তু আসবে। আমি মাহবুব ভাইয়ের কথা বলে গেলাম, আসবে, আন্তর্জাতিক চাপে আসুক আর স্বতন্ত্র ইলেকশন করুক, ওরা আসবে। একবার যদি খালি কিছু লোক খালি দাঁড়ায় বলে আমরা মুক্তিযোদ্ধার নামে ইলেকশন করব, আমরা মুক্তিযোদ্ধা, তাহলে স্বতন্ত্র দাঁড়ালেও জামাতের যে ক্যান্ডিডেটটা দাঁড়াবে তার চেয়ে বেশি ভোট পাবে, আমি বলে দিলাম, এবং তাদের চেয়ে বেশি পার্লামেন্ট সিট পাবে। আমি বলে দিলাম, এটা আমার কিন্তু ভবিষ্যৎবাণী, কথাটা মনে রাখেন। একবার কালের কণ্ঠে কথা কইয়া দল থেকে সাসপেন্ড হয়েছি, আজকে আবার কালের কণ্ঠে কয়ে গেলাম, যদি সাহস করে মুক্তিযোদ্ধারা প্রত্যেক সিটে একজন করে দাঁড়াইতে পারে এবং ফেয়ার ভোট হয়, ইউনূস সাহেব যদি তাদের ভোটটা লুট না করে, তাদেরকে জেলখানায় না নেয়, নির্বাচন কমিশন যদি ভোট দেওয়ার সুযোগ দেয় মুক্তিযুদ্ধের পক্ষের লোককে, স্বতন্ত্র দাঁড়ালেও জামাতের লোকের চেয়ে বেশি ভোট। ধন্যবাদ আপনাকে মাহবুব কামাল ভাই। আপনার কাছে একটু ফিরতে চাই আমি। প্রধান উপদেষ্টা বলছেন নির্বাচনের সময় হঠাৎ আক্রমণ হতে পারে, বানচালের চেষ্টা হতে পারে। প্রশ্ন করতে চাই যে প্রতি নির্বাচনেই তো এমন প্রশ্ন ওঠে যে নির্বাচন বানচাল করতে একটি পক্ষ একটি গোষ্ঠী কাজ করছে, এমন প্রতি নির্বাচনের সময় আমরা শুনে থাকি। তাহলে মানে এটা নতুন কি? আমি একটু জানতে চাই আপনার কাছে, নতুন কি, অথবা কেনই ডক্টর ইউনূস আতঙ্কিত হলেন, কারা আক্রমণ করতে? আমি যদি বলি, আপনাকে প্রশ্ন করি যে উনি বানচাল করতে চাচ্ছেন কিনা সেটা বলেন। দেখেন, এইসব কথা বলে না লাভ নাই। এই যে কখনো কখনো যুদ্ধর ভয় দেখানো, এটা আমাদের পলিটিক্যাল ইতিহাসে এটা অ্যাকসেপ্টেড হয়ে গেছে। যে কোনো নিজেকে বাঁচানোর জন্য যুদ্ধর ভয় দেখানো, এটা একটা কমন প্র্যাকটিস হয়ে গেছে। কে বানচাল করতে চাইবে? কে বানচাল করতে চাইবে? আপনি বলেন, হু ইজ দ্যাট? আপনি ডিটেক্ট করেন না কেন? বলেন যে আপনি কেন এটাকে ভাব বাচ্চে বলতেছেন? আপনি সরাসরি বলেন যে অমুকে বানচাল করতেছে, ইন্ডিয়া বানচাল করতে যাচ্ছে, এখানকার কোনো মিসক্রিয়েন্ট বলছে যে বড় শক্তি, সেই শক্তিটা কে আমরা জানতে চাই। ইন্ডিয়া, মায়ানমার, আমেরিকা, কে? বলেন আপনি। এইভাবে মানে কি বলে যে ভাবে কথা বললে তো হবে না। হ্যাঁ, আমরা তো দেখতেছি অভ্যন্তরে এমন কিছু রাজনৈতিক শক্তি আছে যারা নির্বাচনকে বানচাল করতে চাচ্ছে, সেটা তো আমরা দেখতেছি। সাধারণ মানুষ নির্বাচন চাচ্ছে, সবাই নির্বাচন কারা চাচ্ছে না? যারা এই সরকারের আমলে সুবিধা পাচ্ছে, তারা মনে করছে নির্বাচন হলে আমরা সুবিধা বঞ্চিত হয়ে যাব, তারা নির্বাচন বানচাল করতে চাচ্ছে। দ্যাট ইজ দ্য পয়েন্ট। এত সুন্দর কথা এটা, ঠিক আছে? যারা মনে করতেছে, ধরেন এই ছেলেরা ইলেকশন হইলে পরে একটা ছেলেও জামানত বাঁচবে না। আমি তো নাম, কিন্তু এখন এরা সবাই প্রধানমন্ত্রী। আমি নাম বলতে চাই না, কথাটা হচ্ছে আমি থিওরিটিক্যালি বলতেছি। নির্বাচন কে যাবে না? চাবে না যে যারা এখন সরকারের পার্ট হয়ে আছে বা সরকারের সুবিধা পাচ্ছে, নির্বাচন হইলে তারা আর কিছু পাবে না, তারা চাবে না। তো নির্বাচন তো বানচাল করতে চাইবে তারা। কে বানচাল করতে চাচ্ছে নির্বাচন? আপনি সবাই নির্বাচনমুখী হয়ে আছে, এবং সবচেয়ে বড় দল যেটা বিএনপি, সেই বিএনপি তো ক্রমাগতভাবে নির্বাচনের কথা বলতেছে। তো কে বানচাল করতে যাবে? জামাতও তো নির্বাচন করতে চায়,
তাই না? ফলে এসব কথা বলে লাভ নাই। হ্যাঁ ফজলু ভাই, ওই যে জিয়াউর রহমানের আমি স্বাধীনতার ঘোষণাটা একটু বলি, মানে একটু প্রসঙ্গক্রমে। সেটা হলো দেখেন, এই যে আওয়ামী লীগ না, মানে জিয়াউর রহমানকে কী কইতো, পাকিস্তানের চর তো বলে কি রাজাকার, এই সেই কেন বলতো? যে জিয়া যেহেতু রাজনৈতিক প্রতিপক্ষ, রাজনৈতিক প্রতিপক্ষ না হলে এটা কিছু বলতো না, বুঝছেন? এইটা নিয়ম আর কি। যেমন খন্দকার মোস্তাক একটা ঢিলও পড়ে নেই তার বাসায়, আওয়ামী লীগরা মারানের আগামশিলে নেই। কারণ কি সে রাজনৈতিক প্রতিপক্ষ না। জিয়া যদি মানে ৭২ সালে মুক্তিযুদ্ধে শহীদ হইতেন, জিয়া আজকে আওয়ামী লীগের কাছে আইডল থাকতেন। যেহেতু উনি বেঁচে গেছেন এবং দল করছেন, রাজনৈতিক প্রতিপক্ষ হয়েছে, এখন সে কি রাজাকার, তো পাকিস্তানের চর, এইটা সেইটা। দেখেন ২৭শে মার্চ তার ভাষণ আমি নিজে শুনছি বেলা 11:30-12টার দিকে। আমি উদ্দীপ্ত হয়েছি এই অর্থে যে যাক, সেনাবাহিনী আমাদের সাথে আছে, একটা ক্লিয়ার কথা, একেবারে সেনাবাহিনী আছে। এইটা আমার ফার্স্ট রিয়াকশন ছিল। হ্যাঁ, মুক্তিযুদ্ধটা এখন বেগবান হবে, সেনাবাহিনী আছে। অথচ এই ভাষণটাকে তুচ্ছ তাচ্ছিল্য করা হয়। বঙ্গবন্ধুর ভাষণ কেউ শুনে নাই। বঙ্গবন্ধু ভাষণ স্বাধীনতার ঘোষণা দিচ্ছে, এইটা কিভাবে হয়েছে আমি ঠিক জানি না, কিন্তু ওয়াইডলি এটা কেউ শুনে নাই। কিন্তু জিয়াউর রহমানেরটা বঙ্গবন্ধু ভাষণ স্বাধীনতার ঘোষণা দেওয়া দরকার, ৭ই মার্চ উনি দিয়ে দিছেন। ৭ই মার্চ দরকারও ছিল না, এটা 7ই মার্চ উনি দিয়ে দিছেন। তো এখন জিয়াউর রহমানের যে ভাষণটা, এইটা একটা ভিভিডলি এইটা পাবলিকের কাছে গেছে এবং সবাই উদ্দীপ্ত হয়েছে। সেটা এই ভাষণের মর্যাদাই আলাদা। এখন দেখেন, আমি বারবার একটা কথা বলতেছিলাম এই ৫ই আগস্টের পরে, দেখেন বিএনপির প্রতিষ্ঠাতা একজন বীরুত্তম উনি একটা ঘোষণা দিয়েছিলেন, সেই দলটার মধ্যে মুক্তিযুদ্ধের একটা ফ্লেভার আছে। সে কেউ যদি বিএনপি নাও করে, সে একটা সুগন্ধ পাবে এখানে মুক্তিযুদ্ধের, যেহেতু প্রতিষ্ঠাতা হচ্ছে একজন বীরুত্তম। তাহলে এই দলটা মুক্তিযুদ্ধকে রিপ্রেজেন্ট করে, এই দলটা মডারেট ইসলাম ধারণ করে আলট্রা ইসলামের বিপরীতে। তাইলে আমাদের এটা একটা আশ্রয়স্থল, মুক্তিযুদ্ধ থাকলো, মডারেট ইসলামও থাকলো, একটা মিক্সচারের মধ্য দিয়ে আমরা থাকলো। হ্যাঁ, আমরা তো ধর্মকে অস্বীকার করতে পারবো না, আমরা মুসলমান, তাই না? কিন্তু আমরা আলট্রা ইসলাম তো চাইবো না, হ্যাঁ, মানে উগ্রম ইসলাম তো চাইবো না। আমরা মডারেট ইসলাম, মুক্তিযুদ্ধ, একটা মিক্সচার। দেখেন আমাদের অনুষ্ঠানের শেষ, মানে আমি আরো 10 মিনিট সময় পাবো অনুষ্ঠানটা চালিয়ে যাবো। এই আকাঙ্ক্ষাকে বিএনপি একেবারেই অঙ্কুরেই বিনষ্ট করে দিল। হ্যাঁ, আমাদের এই আকাঙ্ক্ষার বাস্তবে রূপ দেওয়ার কোনো তারা পদক্ষেপই নিল না। উল্টা আমরা কি দেখলাম, মুক্তিযুদ্ধের স্মারকগুলোকে যেভাবে ধ্বংস করা হইলো, সেখানে বিএনপি চুপ থাকলো। কখনো কখনো বলছে, হয়তো টুকটাক বলছে, কিন্তু মানে কার্যকর যে প্রতিরোধ বা প্রতিবাদ সেটা করে নাই। এবং এখন পর্যন্ত এটা চলতেছে। কেন জানেন? আওয়ামী লীগ যদি শক্তিশালী হয়ে যায়, আর আওয়ামী লীগের সাথে মুক্তিযুদ্ধের কি সম্পর্ক আমি তো বুঝলাম না। মুক্তিযুদ্ধ তো পাবলিক প্রপার্টি। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি এই হিসেবে, মুক্তিযুদ্ধের পক্ষের মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিচ্ছে তারা, কিন্তু এটা তো একটা পাবলিক প্রপার্টি, এটা প্রাইভেট প্রপার্টি না তো। এখন আওয়ামী লীগ যদি একটা প্রাইভেট কোম্পানি বানায়, এটাকে মানে কি করতে চায়, মনোপোলাইজ করতে চায়, সেটা তো আর আমাদের দোষ না। আমরা যারা দল নিরপেক্ষভাবে মুক্তিযুদ্ধের মানে মুক্তিযুদ্ধকে দেখতে চাই। একটু যোগ করি মাহবুব কামাল আপনার কাছে। আমরা দেখেছি যে গত 14 মাসে মানবাধিকার পরিস্থিতির চরম অবনতি হয়েছে। প্রতিদিনই আমরা কোনো না কোনো মৃত্যুর খবর শুনতে পাচ্ছি। ডোবা নালায়, সড়কের পাশে, ব্রিজের নিচে লাশের সংখ্যা পাওয়া যাচ্ছে এবং কারা হেফাজতেও কিন্তু মৃত্যুর সংখ্যা বাড়ছে। নির্বাচন সামনে রেখে এই মানবাধিকার পরিস্থিতির চরম অবনতি কিনা? এটা শুনেন, আমি বলি, আমি তো দেখতেছি বর্তমান সরকার গত রেজিমের যত মানে খারাপ ইন্ডেক্স সবগুলোকেই মানে হয় সমান হয়ে যাচ্ছে, অথবা মানে এটা বেড়ে যাবে। যেমন ধরেন এক্সট্রা জুডিশিয়াল কিলিং, একটা রিপোর্ট দেখলাম, এক্সট্রা জুডিশিয়াল গত রেজিমে হয়েছে, যথেষ্ট হয়েছে, অনেক হয়েছে। একটা রিপোর্টে দেখলাম আপনার 40টা হয়েছে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়েছে গত 14 মাসে, এবং 7টা হয়েছে আপনার আইন শৃঙ্খলা বাহিনীর হেফাজতে। ঠিক আছে, তাহলে হোয়াট ইজ দ্য ডিফারেন্স? মানে গত রেজিমের সাথে এই রেজিমের এটা ওইটা 16 বছর যেহেতু সংখ্যা বেশি, এইটা 12 মাসে 7টা তো অনেক বিশাল ব্যাপার, তাই না? এবং এক্সট্রা জুডিশিয়াল কিলিং হয়েছে। এবং মানে এই যে আপনি যেটা বললেন, ডোবা নালায় খালায় সব বিরুদ্ধে পড়ে থাকতেছে, হ্যাঁ, এবং এগুলি অ্যাড্রেস করা হচ্ছে না। মানে এরকম একটা নির্বিকার সরকার, এরকম একটা নির্লিপ্ত সরকার, মানে যে তো 54 বছরে তো আসে নাই, ভবিষ্যতে আসবে কিনা সন্দেহ, কোথাও কোনো অ্যাড্রেস করার হচ্ছে না। হ্যাঁ,
এবং আইন শৃঙ্খলা বাহিনীকে দেখেন, পুলিশ ঠিক আছে, পুলিশের মরাল ভেঙে গেছে ইত্যাদি ঠিক আছে, আপনি আর্মিকে অ্যাক্টিভেট করেন না কেন? আর্মিকে অ্যাক্টিভেট করেন, অ্যাটলিস্ট একটা স্ট্যাবিলিটি তো আনবেন সোসাইটিতে। তাদের তো এক্সিকিউটিভ ক্ষমতা দেওয়া হয়েছে। কাদের? সেনাবাহিনীকে। হ্যাঁ, আপনি তো আর্মিকে কখন অ্যাক্টিভেট করতেছেন? আপনি গোপালগঞ্জে অ্যাক্টিভেট করলেন, চারজনকে মেরে ফেললেন। হ্যাঁ, কিন্তু যে জায়গায় যে সারা দেশে যে মব হচ্ছে, এগুলিতে আপনি করবেন না, অ্যাক্টিভেট করবেন না আর্মিকে। আপনি যেখানে যেখানে মানে অ্যাক্টিভ করার কথা না, সেখানে আপনি হাইপার অ্যাক্টিভ করতেছেন, আবার যেখানে অ্যাক্টিভ করার কথা সেখানে চুপচাপ আছেন। প্যারাডক্স। হ্যাঁ, মানে এটা আমাদের মাথায় ঢুকে না আর কি। আপনার কাছে আমি আরও একবার আসবো শেষ করার, অনুষ্ঠান শেষ হবার আগে আপনার কাছে একটু আসতে চাই ফজলু ভাই। কিছুদিন আগে আমরা দেখেছি যে আওয়ামী লীগের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি আন্তর্জাতিক গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন। এই নির্বাচনকে সামনে রেখে এই সাক্ষাৎকার থেকে আপনি কিভাবে দেখবেন, মূল্যায়ন করবেন? শুনেন, আওয়ামী লীগ তাদের চেষ্টা করবে এবং তিনি দেশে ফেরার বিষয়ে কিন্তু কিছু শর্ত দিয়েছেন। আমি বলি আপনাকে, শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী যেভাবে উনি বলুক না কেন, আওয়ামী লীগ আজকেই এই মাঠে দাঁড়ায় যাবে বাংলাদেশে। ওই আমি তো বললাম যে 5 বছর তো মিনিমাম, 10 বছর লাগবে লিখতে। কথাটা আমি রূপ করতে বলেন বা প্রতি করতে বলছি, কথাটা লিখতে 10 বছর লাগবে। আওয়ামী লীগ কিন্তু 75-এ ফল করার পরে 96-এ তারা রাষ্ট্র ক্ষমতায় আসছে, 21 বছর লাগছে। তখন কিন্তু সব পলায় নাই, তখন কিন্তু আমাদের মতো লোকেরা ছিল যারা জীবন যৌবন দিয়া করছে। তখন কিন্তু জোহরা তাজউদ্দিনের মতো একজন মহিলাও ছিল। এখনকার যে আওয়ামী লীগ, একটা ওয়ার্ড কমিটির লোক শ্রদ্ধা পালায় গেছে সব। আওয়ামী লীগের সমস্ত সাংগঠনিক ভিত্তি ভেঙে গেছে। কারণ হইল আওয়ামী লীগ চলছিল হাইব্রিড দিয়া, শেখ হাসিনা হাইব্রিড দিয়া। এগুলো আমি বলতে চাই না, কিন্তু এরপরও বলি, যেহেতু বাঙালি জাতির সংখ্যা হইল 99%, এখানে বাঙালি জাতিসত্তার মানুষ হইল 99%, মুসলিম জাতি ইসলামিক জাতিসত্তার মানুষ হইল এখানে 90%। কারণ মুসলমানরা তো এখানে সবাই প্রায় বাঙালি, প্রায় সবাই বাঙালি। এনে হিন্দু যদি 8% বা 9, তা 99% হয়। 99% বাঙালি যে দেশে আছে, যে দেশে একটা মুক্তিযুদ্ধ হয়ে গেছে, যে দেশের মুক্তিযুদ্ধের ইতিহাস আছে, যে দেশে পাল বংশের ইতিহাস আছে, পুণ্ড্রবর্ধন, যে দেশে সুলতানি আমলের আলাউদ্দিন, হুসেন শাহ, ইলিয়াস শাহদের ইতিহাস আছে, যেখানে ঈশা কাদেরী, উসমান কাদের ইতিহাস আছে আমাদের দেশে। হ্যাঁ, ইতিহাস আছে, যেখানে ব্রিটিশ সিরাজউদ্দৌলার ইতিহাস আছে। কথাটা বুঝছেন? বাংলা, বিহার, উড়িষ্যার মহান অধিপতি, এই কথাটা বললেই শরীরটা গরম হয়ে যায়। 250 বছর আগের কথা, কিন্তু 300 বছর আগের কথা। সিরাজউদ্দৌলার ইতিহাস আছে, যেখানে আধুনিক বাংলায়, যেখানে শেরে বাংলায় একেল ফজলুল হক, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, হুসেন শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা আব্দুল হামিদ খান, এবং বাংলার বীর সেই সুভাষচন্দ্র বসুর ইতিহাস আছে, যেখানে যেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ইতিহাস আছে, তাজউদ্দিন নজরুলরা আছে, যেখানে উসমানীর মতো একজন লোক জেনারেল ছিল, প্রধান সেনাপতি ছিল, জিয়াউর রহমান, খালেদ মুশাররফ, হায়দারদের ইতিহাস আছে, বীরুত্তমদের ইতিহাস আছে, 30 লক্ষ লোকের রক্ত আছে। এখানে বাঙালি রাজনীতিটাকে আপনি অবদমিত করে ফেলবেন কি করিয়া? ইতিহাস মানেন না কেন? এরা আসবে, ফেরত আসবে, তবে ভালো লোক হইলে ফেরত আসবে তাড়াতাড়ি, আর খারাপ লোকগুলো ফেরত আসবে বলে আমার মনে হয় না। ধন্যবাদ আপনাকে। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। যাবার আগে একটু জানতে চাই জনাব মাহবুব কামাল ভাই আপনার কাছে, যে আমরা দেখেছি যে আওয়ামী লীগের ব্যানার প্রিন্ট করার কারণে একটি ছাপাখানার মালিককে গ্রেপ্তার করা হয়েছে। একটু জানতে চাই আপনার কাছে যে আওয়ামী লীগ তাহলে কি যে দোকানে খাবে সে দোকানের মালিককে গ্রেপ্তার করবে, যে বাজারে যাবে সে বাজারের লোককে গ্রেপ্তার করবে? না, ওইটা তো আইনগতভাবে ঠিক আছে, কারণ আওয়ামী লীগের কর্মকাণ্ড তো নিষিদ্ধ। তাইলে ব্যানার যে তৈরি, এটা আওয়ামী লীগের কর্মকাণ্ড, তো এটা ঠিকই আছে, মানে আইন যদি আপনি মানেন আর কি। তো কথাটা হচ্ছে, আমার কথাটা কি জানেন, মানে আইন মানতে হবে, ঠিক আছে। এখন আইনটা যদি কালা কানুনও হয়, তারপরেও আপনার সামাজিক শৃঙ্খলার স্বার্থে আইনটা মানতে, আপনি আইনটা পাল্টানোর আন্দোলন করবেন, কিন্তু যতক্ষণ পর্যন্ত আইনটা আছে আপনাকে তো মানতে হবে, তাই না? তা নাহলে তো বিশৃঙ্খলা দেখা দিবে।
এখন ধরে ব্যানার বানানোর সময় এটা তো আওয়ামী লীগের কর্মকাণ্ড তো নিষিদ্ধ, ওইটা ওরা বলতে পারে যে এটা তো নিষিদ্ধ জিনিস, করতে পারে। কথাটা হচ্ছে আপনাকে আওয়ামী লীগকে আলটিমেটলি আপনাকে স্পেস দিতেই হবে, আপনাকে দিতেই হবে। এইটা এই এক কথা বলবো আমরা সবাই একটা বাস্তব শুনেন, আমি বলি বিএনপি, এটা আমার পুরনো কথা, বিএনপি অ্যানোফিলিস মশা না, আওয়ামী লীগ কিউলেক্স মশা না যে স্প্রে করে দিলাম কীটনাশক ধ্বংস হয়ে গেল, ঠিক আছে? এটা মশক নিধন না। এই দুইটা দলের সারা বাংলাদেশে এটা ডিপলি ইমপ্ল্যান্টেড, এইটা গঠিত আছে, প্রথিত আছে মাটির সঙ্গে। সুতরাং এইটা মশক নিধন না যে আপনি কীটনাশক স্প্রে করে দিলাম এটা ধ্বংস হয়ে গেল। দিস ইজ নট লাইক দিস। ইভেন এখন জামাতকেও আপনি ধ্বংস করতে পারবেন না কীটনাশক দিয়ে। এগুলি সোসাইটিতে আপনার হয়ে গেছে, মানে কি বলে যে সোসাইটির সঙ্গে একেবারে গঠিত হয়ে গেছে, এটা পারবেন না। আপনি এনসিপিকে পারবেন, ঠিক আছে, কিন্তু এই তিনটারে পারবেন না। ফলে হয়েছে কি, এগুলি বলে লাভ নাই, আলটিমেটলি আপনাকে স্পেস দিতে হবে, অথবা স্পেস তারা তৈরি করে নিবে। হ্যাঁ, তৈরি করে। ধন্যবাদ আপনাকে, আপনাদের দুজনকে ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। দর্শক, আপনারা দেখছিলেন আমাদের নিয়মিত অনুষ্ঠান কালের সংলাপ। আজ এ পর্যন্তই। ভালো থাকুক দেশ, ভালো থাকুক দেশের মানুষ, এ প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।